আমাদের একটু রিভিউ হবে, যেহেতু আমাদের আজকে প্রজেক্টের। তো আমরা আজকে যেহেতু একটু আমাদের ক্লাস হবে খুবই অল্প, কারণ আমাদের মাত্র শেষ দুইটা চ্যাপ্টার বাকি আছে। তো আমরা প্রথমে ছোট করে একটু রিভিউ করব, এরপরে আমরা আসলে ক্লাস শুরু করতেছি আর কি। তো চ্যাপ্টার ওয়ানে আমার থেকে আমি রিভিউগুলো বলতেছি, আপনাদের যদি প্রশ্ন থেকে বললেন এখানে মেইন টপিকটা কি ছিল। আমি কিন্তু রিভিউ অর্থ হচ্ছে সবগুলো আবার একটা একটা করে বোঝাই দেবো। রিভিউ মানে হচ্ছে যে আপনারা যারা খেলা দেখেন হাইলাইটস তো বোঝেন, এটা হচ্ছে একটা হাইলাইটস দেখবেন। মানে আমি মেইন অংশটা শুধু একটু ডিসকাশন করবো আর কি। তো এই ক্ষেত্রে আমরা মূল আলোচনা হচ্ছে যে এই ইলাস্ট্রেটরের প্রথম চ্যাপ্টারে কিভাবে আমাদের পেজটাকে সেট আপ করতে পারি, যেটাকে আমি এখানে লিখে রাখছি ওয়ার্কস্পেস। তো ওই সেট আপটা খুব বেসিক্যালি মনে রাখতে হবে। আপনি যখন কোনো একটা পেজে কোথাও বসবেন, নিজের হোক অন্যের, বিশেষ করে অন্যের পেজে যদি কখনো বসেন আর কি, তো সেক্ষেত্রে আপনার পেজ সেট আপ এবং আপনার প্যানেলের যে সেট আপ, পেজ সেট আপ মানে হচ্ছে প্যানেল, মেইনলি তো প্যানেলটা আমরা ইয়েস্টারডে যখন কি বলে এন্ট্রি দেই, এন্ট্রি দেই। হ্যাঁ, এটা একটা শেষটাতে। আর এইটার এই সমস্যা কেউ face করছে? কন্ট্রোল এফ, শুধু এফ। আর কেউ কি? জি, জি, টেপ চাপ দিলে হয়। আচ্ছা, এখানে আসলে এই ভাইয়া যেটা বলছে এটাই মূলত কারেক্ট আর কি। আমরা অনেক সময় আমাদের কাজের সুবিধার জন্য, আসলে কিন্তু এটা একটা সুবিধা, এটা হঠাৎ করে যাদের আসে, যারা অভ্যস্ত না তাদের জন্য বিরাট অসুবিধা। কিন্তু ইলাস্ট্রেটর আপনাদের সুবিধার জন্য দিচ্ছে, যে আমরা মনে করেন একটা ডিজাইন করলেন, এখন আপনি টুল বার, প্যানেল ও কন্ট্রোল বার, মেনু বার এগুলা একদম হাইড করে শুধু ডিজাইনটা দেখাতে যাচ্ছেন, বা শুধু এটাই দেখতে যাচ্ছেন। তো এটারে বলে ভিউ চেঞ্জ করা। আপনি কিবোর্ডে যদি এফ প্রেস করেন, শুধু কয়েক ধরনের ভিউ আপনার সামনে আসবে। এটা ফটোশপে ছিল, এখানেও আছে। তো এই যে এফ চাপ দিলাম, একটা এক ধরনের ভিউ, ওই নিচের টাস্ক বারটা চলে গেছে আর কি। এরপরে আবার এফ চাপ দিতেছি, ফুল স্ক্রিন। এখন কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না, ঠিক আছে। এই যে এসকেপ বাটন দিলে আবার আসে, ওই ভাই কিন্তু সমাধানও করছে। অ্যাকচুয়ালি আপনি এফ দিয়েই সমাধান করতে পারবেন তিনবার, এক দুই তিন, ঠিক আছে। মানে দুইটা ভিউ হচ্ছে চেঞ্জ হয় মূলত ফুল স্ক্রিন ভিউর জন্য। এটা আমরা যে, হ্যাঁ, ট্যাবের ব্যাপারটাতে আসতেছি। আমি একটু আরেকবার ব্যাক করি অ্যাপ দিয়ে। ট্যাব দিলে হচ্ছে এই যে টুলবারটা এবং ওই পাশে যে প্যানেল দেখতেছেন না, ওইটা হাইড হয়। এবং আমি কন্টিনিউয়াসলি প্রতি ক্লাসে দেখবেন যে মিনিমাম 5-7 বার করা হয়। কখনো কখনো আমি কাজ করতে যে এটা দেই, আবার আনি, আবার দেই, আবার আনি, এরকম আর কি। তো এটা আপনাদের ইচ্ছা, কখনো যদি আপনি হাইড করতে চান করলেন, আবার যদি মনে করেন আনতে চান আনলেন। এটা আপনার ইচ্ছা, এটা আপনার কাছেই থাকে। আপনি কোনো কাজ না থাকলে আরেকটা দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে অ্যাপটাই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ, যে অ্যাপ দিয়ে অনেক ভিউ চেঞ্জ হয়ে যায়, আবার আমরা অ্যাপ দিয়ে ভিউ আমরা ঠিক করি। এটা আমার ব্যক্তিগতভাবে একটা মারাত্মক প্রবলেম হয় সবসময় এখনো। এটা কন্ট্রোল অ্যাপ দিতে যে, আমি যখন কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিতে যাই, আমরা অনেক সময় তাড়াহুড়ো করতে যাই, আমি কন্ট্রোল ছেড়ে অ্যাপ চাপ দিই। তো কন্ট্রোল কখন ছেড়ে দিতে জানলে তো কন্ট্রোল ধরে রাখতাম, কি করে মনের ভুলে। সবসময় এখন নয়, আমি যদি এখন একটা ডিজাইন করি, আমি দু একবার এরকম করবো। যদি কন্ট্রোল অ্যাপের কোনো কাজ থাকে, আমি হঠাৎ করে অ্যাপ চাপ দিয়ে দিচ্ছি। এবার যখন টান দিতে গেছে, ওমা, আমি তো দেখলাম কপি করছে, কিন্তু তো কপি হইলো না। তার মানে পেস্ট করার সময় শুধু অ্যাপ চাপ দিচ্ছে। কারণ প্রথমবার অ্যাপ চাপ দিলে কিন্তু ভিউর মধ্যে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। তার মানে আমার কাছে মনে হয়েছে পেস্ট হয়েছে। আমি কন্টিনিউ, মানে ইলাস্ট্রেটরের কাজ করলে যদি ফ্রন্টে পেস্ট করা যদি দুইবার থাকে, একবার এরকম হয়। মানে এরকম এত বেশি হয়। এটা একটা প্রবলেম আমার ব্যক্তিগতভাবে, এটা ফিক্সড হয়ে গেছে আর কি। এটা তুমি বেরোতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমি যে মানে মানে মনে থাকে না যে আমি কন্ট্রোল কখন ছেড়ে দিচ্ছি। মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে ভুলে যাই, মানে কন্ট্রোলটা আগে ছেড়ে দেয় আর কি। নিয়মটা হচ্ছে কন্ট্রোল পরে ছাড়বেন, আগে তো এফ, কন্ট্রোল এফ, তারপরে এটা কন্ট্রোলটা আমরা ছাড়ি। কিন্তু তাড়াহুড়া করতে যে আগে কন্ট্রোল ছেড়ে দিই, এফ দিয়েই পরে, তাহলে কি হয়, ভিউ চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার কাজের কাজ হয় না। যখন আমি মুভ করতে যাই, তখন দেখি ডুপ্লিকেট হচ্ছে না, আসলটাই মুভ হচ্ছে। বুঝতে পারছেন? তো এটা একটা অসুবিধাই আসলে। এটা আমাদের জানতে হবে যে অ্যাপ দিয়ে পরিবর্তন করা যায়। ক্লিয়ার?
আর এই ভাইয়া যেটা বলছে এটা আমাদের একটা মারাত্মক প্রবলেম, এটা আপনাদের হতে পারে ভুল কমান্ডের কারণে। সেটা হচ্ছে ভিউর মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, যদিও আমি এখন পেজ সেট আপ নিয়ে কথা বলতেছিলাম, এটাও একটা পেজ সেট আপের কিছুটা কানেক্টেড বিষয় আর কি। তো সেটা হচ্ছে যে এখানে আপনি দেখেন, আমি মাঝে মধ্যে আপনাদের হয়তো বা বলি না, কিন্তু আমি এটা করি। আপনাদের কাজগুলো দেখার সময় অনেক সময় রিসেন্টলি করতেছে বেশি, কারণ এটা রিসেন্টলি প্রয়োজন। আর আগে আমাদের প্রয়োজন ছিল না। রিসেন্ট বলতে গত 1-2 দিন বেশি করতেছি। সেটা হচ্ছে আউটলাইন। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এটা করি। আউটলাইন করলে দেখবেন পুরো স্ক্রিনটা সাদা হয়ে যায়। আমি দেখেন আপনারা খেয়াল করছেন যে আমি প্রায় অনেকেরই কাজ দেখলাম এভাবে, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে সেটাকে ফিরে নিয়ে আসছি। এখানে স্পষ্ট লেখা থাকে কন্ট্রোল ওয়াই হচ্ছে আউটলাইন এবং কন্ট্রোল ওয়াই হচ্ছে প্রিভিউ। আউটলাইনটা কি? আউটলাইনটা হচ্ছে আপনি মনে করেন যে এখানে একটা ওভাল নিছেন, ওভাল নিছেন, একটা স্ট্রোকও দিছেন, ভালো করে খেয়াল করেন, এখানে আরেকটা ওভাল নিছেন, আবার একটা স্ট্রোকও দিছেন। তো আপনার কাছে মনে হবে দুইটা মনে পারফেক্ট বরাবরই আছে, না হলে আরেকটু এদিকে আছে, এখন মনে হয় ঠিক আছে দুইটা। কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে মূল লাইনটা কোথায় আছে আপনি দেখতে পারবেন। দেখে তো মনে হচ্ছে কোনো প্রবলেমই নেই। যখনই আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন দেখবেন যে না, ভালোই তো এটা গ্যাপ আছে। শিফট ধরে আপনি কানেক্ট করবেন, যেন দেখলেন যে মূল পারফেক্ট আছে, কন্ট্রোল ওয়াই। বুঝতেছেন? এরপরে আবার অনেক সময় হয় কি, আমাদের যেহেতু আমরা নতুন কাজ করতেছি, আমাদের হয়তো অনেক সময় খেয়াল থাকে না পেছনে একটা অবজেক্ট পড়ে আছে, কিন্তু আমরা দেখতেছি পারফেক্টই আছে। যখন আপনি কন্ট্রোল ওয়াই দিবেন, ওই পেছনে থাকা অবজেক্টটা ধরে ফেলতেও পারবেন, বের করতেও পারবেন, দেখতেও পারবেন। ঠিক আছে? এইভাবে মূল লাইনটা দেখার জন্য কখনো কখনো আমরা কন্ট্রোল ওয়াই দিই, যে জিনিসটা যেন একদম পারফেক্ট হয়। মনে থাকবে? যেমন ধরেন আমি একটা ওভাল তৈরি করলাম, সেটার ফিল কালার বন্ধ করে রাখলাম, স্ট্রোকটা থাকলো। ঠিক আছে? আমরা ইংলিশ লেটার হিসাবে এটাকে পি বানাতে চাই। তো পি বানানোর জন্য এর পাশে একটা লাইন দিতে হবে, তাই না? তো এই লাইনটা পারফেক্ট আছে কিনা এটা নিয়ে একটা মারাত্মক হেজিটেশন আমাদের তৈরি হইতে পারে। সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই সেটা সমাধান একদম এখানটাই হবে। ঠিক আছে? ছোট করতে চাইলে ভাই আপনি ছোট করেন, দেন কন্ট্রোল ওয়াই শতভাগ পারফেক্ট। ঠিক আছে ব্যাপারটা? এই জন্য আমরা কন্ট্রোল ওয়াইটা কখনো কখনো দিই। এখানে আরো একটা বিষয় আমাদের জানা খুব দরকার, সেটা হচ্ছে পিক্সেল প্রিভিউ। এটা কি? পিক্সেল প্রিভিউটা কি? কিছু তো প্রবলেম নেই, জুম দিলে ব্লার শো করবে, যেটা ওই বিখ্যাত সমস্যা আমাদের ফটোশপে ছিল, যেটার জন্য আমরা ইলাস্ট্রেশনে খুব খুশি যে আমাদের ভেক্টর ফাইলে কোনো প্রবলেম নাই, কিন্তু হঠাৎ দেখলে এরকম সমস্যা। সমাধান হচ্ছে ওই ওটা উঠাই দেন, দিয়ে না। এর চেয়ে বড় আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো লেখা অবজেক্ট ভাঙবেন, সেটাকে আউটলাইন করা বলে ইলাস্ট্রেটরে, কন্ট্রোল শিফট ও, ভাঙলেন, ভালো কথা। ভাঙার পরে এই যে এটার পাতগুলো দেখতে পাচ্ছেন স্পষ্ট, ভাঙছেন যে আপনি কিন্তু কনফার্ম। কিন্তু কন্ট্রোল এইচ, কখনো কখনো আমরা কন্ট্রোল জি দিতে যে, জি এবং এইচ কিন্তু একসাথে, জানেন এটা? এখন আমরা অনেক সময় তাড়াহুড়া করতে যে মাঝখানেও তো চাপ দিই, মানে জিও হইলো, এইচও চাপ পড়লো। এই যে চাপ পড়লে কি হবে, আউটলাইন করছেন তো আপনি তো ধরতে পারবেন না। যতই আপনি লিখতেছেন, অবজেক্ট বড় করলেন, কখনো কখনো প্রয়োজনে আপনি ভাঙবেন, সেটা আপনি আউটলাইন করবেন, কিন্তু আউটলাইন যে হয়েছে বুঝাইতে যাচ্ছে না। দেখেন আপনি কিন্তু মূল টেক্সটটা যেমন, আউটলাইন করলেও ঠিক তেমন। তাহলে এটা একটা বিরাট সমস্যা আমাদের মাঝে মধ্যে হবে। ইলাস্ট্রেটর যেহেতু আমরা বেসিকটা শিখতেছি, এখন আমাদের এটা দরকার আছে শেখা। কন্ট্রোল এইচ হচ্ছে এইচ গুলো দেখা। কন্ট্রোল এইচ এর কাজটা কোথায় আছে আমি একটু দেখাই রেকর্ডে, সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। হাইড এইচ। ঠিক আছে? কন্ট্রোল এইচ দিলে এটা চলে যাবে, আবার আবার কন্ট্রোল এইচ দিলে সেটা চলে আসবে। শো এইচ। এটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটা ভাঙার ব্যাপারটা। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সিম্পলি আপনাকে আনসার দেই, এটা কিন্তু মেইন ট্যাক্স হিসাবে আছে। এটার সুবিধা অনেক বেশি। যেমন আপনি যদি এটার ফন্ট পরিবর্তন করতে চান, খুবই ফাস্ট চেঞ্জ করতে পারবেন, এটা 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে আপনি সংখ্যা লিখে এটা সাইজ পরিবর্তন করতে পারবেন। এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুবিধা। আপনি চাইলে এটা যদি না ভাঙেন, মানে না ভাঙলে কত সুবিধার কথা বলতেছে, আপনি চাইলে স্পেসিফিক ভাবে এটাকে কিবোর্ডে কন্ট্রোল শিফট গ্রেটার দেন এবং লেস দেনের মাধ্যমে বড় ছোট করতে পারবেন। আবার যদি 2 লাইন 3 লাইনের লেখা হয়, সেক্ষেত্রে আপনি না ভাঙলে আরো একটা স্পেসিং এর সুবিধা নিতে পারবেন এখান থেকে। মানে না ভাঙলে সুবিধা মনে হচ্ছে শেষই হচ্ছে না। আরো আলোচনা করলে অনেক টপিক আসতে পারে, সেটা নিয়ে কথা বলতে চাই না। তো এটা হচ্ছে বিষয় আর কি, মানে না ভাঙলেই বেশি সুবিধা।
এখন বলতে পারেন ভাঙবো কেন তেলে, সুবিধা যেটা এত বেশি, এখন ভাঙবেন কিছু কারণ আছে। যেমন ধরেন আপনি ডিজাইনে এখন নজর দিচ্ছেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। কালার তো কোনো কমপ্লেন নাই, কালার আপনি টাচ করলেই ফিল পরিবর্তন হয়। কিন্তু যখন আপনার মনে হবে গ্রেডিয়েন্ট করবেন, তখন এই মুহূর্তে গ্রেডিয়েন্ট করতে চাইলে কিন্তু সলিউশন হচ্ছে ভাঙতে হবে। অবশ্যই না, আরেকটা ওয়ে আছে, সেটা অবশ্যই না বলা যাবে না, কারণ হচ্ছে লাস্ট ক্লাসে আপনারা এপিএনএস প্যানেলের কথা শুনছেন নিশ্চয়ই। ওই প্যানেল থেকে কিন্তু আমরা না ভেঙেও টেক্সট ঠিক রেখে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, মানে ভাঙতে হয় আসলে এরকম ইনস্ট্যান্ট। এপিএনএস প্যানেল তো একটু ডিপ লেভেলের কাজ, যারা আমরা বলি যে অ্যাডভান্স লেভেলের কাজ, আর এটা হচ্ছে নর্মাল রেগুলার কাজ। তো আমরা ভাঙছি, এখন ভাঙা এখন আমি গ্রেডিয়েন্ট দিতে পারি। এটা একটা বেসিক বিষয় আসলে। এটা কিন্তু আপনি বলেন যে ভাঙবো না, আপনি অ্যাপিয়ারেন্স দিয়ে করবো, আমি তো ওটা দেখছি, তাহলে আপনি করেন, ভাঙেন না। কিন্তু মেইন ভাঙার কারণটা কি দেবে? আমি তো ভাঙার বিকল্প পেয়ে গেছি, ভাঙবো না, এখন আর ভাঙাভাঙির দরকার নেই, আমি গ্রেডিয়েন্ট দিলে ওখান থেকে দিব। নর্মালি তো দেখলাম না ভাঙলে ফ্যাসিলিটি আর ফ্যাসিলিটি। তাহলে কি কারণ হচ্ছে, এখানে যে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা হচ্ছে অ্যাজডোনাস নামে একটা ফন্ট আছে এখানে। এই ফন্টটা দিয়ে আমি ডিজাইন কমপ্লিট করছি। আপনি ক্লায়েন্ট থাকেন অনেক দূরে, কোন দিকে থাকেন আপনি জানেন। তো আপনার জন্য যে ফাইলটা আমি তৈরি করলাম, সব রিভিশন শেষ, মানে একবার, দুইবার, তিনবার, সাতবার, আটবার, সর্বোচ্চ রিভিশন হয়, মানে ঠিক করে দিলেন, ঠিক করে দিলেন, ঠিক করে দিলেন, এভাবে সে একবার একটু ফাইনাল করবে। এখন সে কি বলবে তাহলে? ভাই আপনি আমার ফাইল দেন। তারপরে পেমেন্টের ব্যাপার আসবে, মনে করেন ওটা দেওয়া হয়েছে, আপনিও ফাইল পাঠানোর জন্য রেডি। এখন আপনি যে ফাইলটা তার কাছে পাঠাবেন, তো তার ওখানে এই ফর্ম তো নাই, আপনার এখানে আছে। আপনাদের এই সমস্যা কিন্তু আমাদের ক্লাসে সামনের দিন আসতেছে কন্টিনিউ হবে। টি শার্টের ক্লাস, অন্যান্য ক্লাসে হবে। কেন? আপনি এক সুন্দর ফোন ডাউনলোড করে আপনি ডিজাইন করে নিয়ে আসছেন, আমার এই ল্যাপটপে নাই, আমি কিন্তু আপনার এই ডিজাইন দেখতে পারবো না। আসলে আপনার ফোনটা কিরকম শো করবে, চেহারাটা একটু দেখেন। আপনার ফোন ঠিকই আসবে, চেহারাটা শো করবে ঠিক এরকম। ফোন সিলেক্ট করার পর যেরকম কালার হয়ে থাকে না, ঠিক এরকম কালার হয়ে থাকবে। বলবে আপনার এই ফোন মিসিং, মানে অন্য কোনো ফোন হয়ে থাকবে। এখন কি করণীয় তাহলে? ওই ক্লায়েন্টের জন্য একটা সেট আপ আসল রেখে, কারণ ক্লায়েন্ট তো তার নাম বদলাতেও পারে, তার জন্য একটা সেট আপ আসল রেখে আরেকটা সেট আপ আমি সাথে দিয়ে দিব ভেঙে। এখন ভেঙে দিলে ইলাস্ট্রেটর এই ভাঙা জিনিসকে বলে কোনো ফন্ট না, টেক্সট না। ইলাস্ট্রেটর বলে একটা সাধারণ শেপ, সাধারণ অবজেক্ট। সাধারণ শেপ, সাধারণ অবজেক্ট তো আর ফন্ট পরিবর্তনের বিষয়টা তাদের সাথে, এটার সাথে যায় না। ঠিক না? ইলাস্ট্রেটর তো এখানে কোনো ফন্টই মনে করতেছে না এখন, এটা একটা সাধারণ অবজেক্ট। তো অবজেক্ট তো আর পরিবর্তন হয় না, ফন্ট পরিবর্তন হতে পারে যদি ওনার কাছে এই ফন্টটা না থাকে। তাহলে আপনি একটা সেট তৈরি করে দিলেন মেইন ফাইল হিসেবে, যদি সে পরিবর্তন করতে চায়, যদি সে ফন্ট ডাউনলোড করে সেটা করতে পারবে, আর মনে করে যে হ্যাঁ এটা ফাইনাল, তখন তো আপনার এটাই দিবে। এটা এটা একটা কারণ। এখন বলতে পারেন না ক্লায়েন্টটা আমার ক্লায়েন্ট, আমি নিজে, আমি এটা প্রেস থেকে একটা ব্যানার প্রিন্ট করব। এখন আপনি যে ডিজাইনটা করে নিলেন সেটা বাংলা ফন্ট, খুবই পপুলার, সেটা হচ্ছে আপনার সুতোর নিয়মজে। এমন কোনো পিসি আছে বাংলাদেশে সুতোর নিয়মজে নাই? উইন্ডোজ ব্যবহারকারী যারা আমরা, সবার কাছে এটা আছে। তাহলে আপনি তো ড্যাম শিওর যে ওনার কাছেও আছে, আমার কাছেও আছে, তাই না? আপনি অবাক হবেন, আমি যদি সুতোর নিয়ম যদি সেভ করে দিই, একটা 50% হলেও চান্স আছে, আমি একদম মানে মিনিমাম একটা চান্সের কথা বলতেছি, আছে যে আপনার এখানে যে ফন্টটা মিসিং শো করবে। আপনি ওভার শিওর যে আপনার এখানেও আসবে, এবং আপনি আমার বলতে দেখাচ্ছেন না স্যার, আমি তো দেখলাম আপনার কাছে চতুর্থ নেম যে, আমারটা তো চতুর্থ নেম আছে, কিন্তু এইটা মিসিং। ফন্টের আবার উইন্ডোজের কারণে অনেক সময় ভার্সনের একটা ব্যাপার আছে, এটা এক নম্বর। দুই নম্বর সবচেয়ে বড় কারণ, যেটা আমি ফন্ট নিয়ে অত গবেষণা করি নাই, তো আমার এটা মেইন কারণ হচ্ছে, মেইনলি এর কারণে এরকম সমস্যা হয় সেম ফন্ট থাকার কারণে, আমরা যে সফটওয়্যার ব্যবহার করতেছি এটা একটা ভার্সনের বিরাট সমস্যা। যেমন আপনি হয়তো 21-এ কাজ করতেছেন, তিনি হয়তো 15-এ করতেছে, আমি 23-তে করতেছি। ভার্সনের কারণে একই ফন্ট হয়তো বা ওপেন করতে যে ফন্টের পরিবর্তন আসতে পারে, ফন্টটা শো করতেছে আছে বাট এখানে miss। তাহলে এই ধরনের মিসিং সমস্যার সমাধান কি? ভাঙা দিতে হবে, এটাই। এখন আপনি আবার এটাও ভাবতে পারেন যে আমার কাছ থেকে দিলে আমি ভেঙে রাখবো, আপনার কাছে আপনি ভেঙে রাখবেন কেন? আপনার কাছে তো ফোনটা আছেই, আপনার ভেঙে রাখার দরকার কি? তবে এইটা মনে রাখতে হবে যে আমরা কাউকে যদি ফাইলটা পাঠাই, ওখানে যদি প্রিন্ট উদ্দেশ্য হয় 100% ভেঙে দিতে হবে। মনে করেন আমি একটা আমার লাইফের একটা, অনেক এক্সাম্পল আছে, একটা দিতেছি। এটা অনেক বড় ঘটনা, কিন্তু মনে আছে আর কি। আমি একটা প্রতিষ্ঠানে জব করতাম, ওখানে আমি ওনাদের একটা লিফলেট করে দিয়েছিলাম। তো ওটা আইটি ট্রেনিং সেন্টারই, ওনারা তখনকার সময়ে অন্যান্য প্রতিষ্ঠান
5,000 কপি করতো, আমি 10,000 কপি করতে এরকম শুনি না। তখনকার সময়ে আমাদের এটা 16,000 কপি প্রিন্ট করছে, অনেক বেশি quantity। এখন আমি কি করছি, সব ভেঙে দিছি, একটা লাইন শুধু ভাঙতে আসলে ভুলে গেছি বিষয়টা না, ওইটা লক ছিল। এখন লক থাকলে তো ওটা সিলেক্ট হবে না, অল সিলেক্ট দিয়ে সব ভেঙে পিস পিস করে একেবারে চেক টেক করে আমি পাঠিয়েছি। ওনারা ফাইল ভাঙা মিস হওয়ার কোনো চান্স নাই বলে ফাইল দেখেও নেই, সরাসরি প্রিন্টে পাঠিয়ে দিয়েছে। কাটিং টাটিং হয়ে একদম রেডি রেডি হয়ে আমাদের অফিসে সব চলে আসে 16,000 কপি, মানে কয়েকটা বান্ডেলে। সবাই দেখতেছে সব ঠিক আছে কিনা। হঠাৎ যে জায়গায় যে লেখাটা ভাঙছে, এই লেখাটা ছিল হচ্ছে বাংলায় আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ, এখন লেখা হয়ে গেছে হজ বড় টাইপের, বুঝতেছে? ফন্ট মানে কি, বাংলা লেখা মানে মান সম্মান শেষ, এইরকম আর কি। আপনি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই যে এরকম, এই তো বুঝে পালাইছেন। এই যে এই যে মনে করেন এসে যেটা পড়তো আমাদের অনেকটা দাঁতে দাঁতে ধরে, তাই না? এইরকম। এখন তখন কি করতে হচ্ছে, মানে এখন তো এটা কমপ্লেন করে লাভ নাই, আমরা কমপ্লেন করছি, ওই ভদ্রলোক ফাইল চেক করছে, বলতেছে আপনার ফাইলটা আপনি আগে চেক করেন। চেক করে লক করে দেখি উনি একমাত্র মানে ভাঙা ছিল না, আনলক করে দেখি এই লাইনটাই শুধু। কি আর করা, লিফলেটকে ফেলে দিতে পারবে? আর এই জায়গার মধ্যে কি চাইনিজ লেখা, এরকম চাইনিজ লেখা হলে মানা যেত, এটা বাংলা লেখা, এই লেখা কেন? বলে আমরা 16,000 এরকম কাইটা কাইটা আঠা দিয়ে দিলাম। প্রায় 3 সপ্তাহের মতো লাগছিল, অফিসে প্রায় 7-8 জন মিলে সারাক্ষণ আমার শুধু যেটাই তো আমার জন্য তো এই সমস্যাটা হচ্ছে। এবার টপ টু বটম যারা তাদের কাজ তারা সবাই আমার বিভিন্ন ধরনের বলবে তো, কারণ এটা ব্যাপারটা হচ্ছে, এটা আবার অনেক বড় না, একদম চিকন, আপনার 0.4 ইঞ্চি হচ্ছে হাইট, আর এমনিতে হয়তো 6 ইঞ্চি something, মানে এত ছোট জায়গার মধ্যে এইটুকু লেখা ওই একটা শেপের মধ্যে ছিল। এমনি কেন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সহ, তো বৈশিষ্ট্যগুলো পড়তে গেছে উপরে লেখা কি, এটা আবার ওই আঠা দিয়ে সবগুলো লিফলেটে লাগে। তো এখন না ভাঙলে এরকম অনেক সমস্যা হয়, এটার জন্য আপনি অনেক সময় সাফার করবেন। 100 সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিন্ট। এই জন্য আমি এখন যে ওই দিনের পর থেকে অন্তত পক্ষে না ভাঙার কারণে প্রবলেম এখন পর্যন্ত হয় না। বানান ভুল হচ্ছে প্রচুর, কারণ যারা ডিজাইন করে, আপনারা যে ডিজাইনার হচ্ছেন, আপনাদেরও এই সমস্যাটা হবে আমার মনে হয় আর কি, যে ডিজাইনার যিনি ডিজাইন করেন ওনার চোখে কখনোই ভুল ধরা পড়ে না। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এটা মানে ভুল একদম চোখে। যেমন আমি একজনের একটা বিলবোর্ড করে দিয়েছিলাম, এই যে আমাদের ফকিরাপুরে, এখানে ওনার অফিস ছিল, এখন নাই। তো ইংলিশ কোচিং সেন্টার, ইংলিশ লেখাটা আমি একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে এত বড় বিলবোর্ড, এতবার রিভিশন দিছি, একটা বিশাল বিলবোর্ড উনি করবে ইংলিশ, এটা না SH এর জায়গায় HS। বিলবোর্ড টাঙানোর পরে যখন চেক চলতেছে, ফকিরে বলে দাঁড়া দাঁড়া সবাই চেক করতেছে, একজন বলতেছে এটা কিসের প্রতিষ্ঠান, ইংলিশ, দেখেন তো বানানটা ভালো করে, ইংলিশ বানানটা তো ভুল। এবং এত দেখতে পারবেন যে ফকিরপুলের যে ঠিক সংলগ্ন প্রায় 2 থেকে 2.5 হচ্ছে যে মেইন, মানে রোডের যে লাইনটা, অনেক পাওয়ারফুল লাইন ওখানে, মানে অনেক সেফটি নিয়ে উনি রিস্ক নিয়ে এই সাইনবোর্ডটা ওখানে সেট করছে, প্রায় অনেক লম্বা। তো প্রায় 12-13 মনে নেই, মানে বিশাল বড় সাইনবোর্ড, ফ্রেমে ফিটিং টিটিং করে বর্ডার টর্ডার দিয়ে একদম 200 টাকা সেট করতেছে। ফাইনাল মুহূর্তে এসে বলেন যেটা উনি আমরা কি বলবো এটাই খুঁজে পাচ্ছি। মানে আমার ফোন দিয়ে বলতেছে ভাই এটা কি করছো, আরে কি সমস্যা, বলতেছে যে ইংলিশ যে তুমি আমার প্রতিষ্ঠানের নাম, ওটাতে দিতে শেষ করে আর কিছু বলে না, কি বলবো। এই সময়টা আবার সাইনবোর্ড খুলে তারপরে আবার এইটাকে আগে পরে নিয়ে ঠিক করে তারপর করছে। তো এইটাও আমার অনেক সময় হয়েছে। তো এই জন্য আপনারা যারা কাজ করবেন, বানানে ভুল হলে আপনি দেখবেন যে বিভিন্ন প্রেসে, বিভিন্ন না, আপনি 10টা প্রেসে গেলে তারা যদি তো কিছু সচেতন থাকে, আপনি 10 জনের অফিসে গেলে দেখতে পারবেন লেখা আছে যে বানান ভুলে কোনো সমস্যা হলে থাকবে না। কেন লিখতেছে, কারণ এই সমস্যা যিনি ডিজাইন করে ওনার চোখে কখনোই বানান ভুল ধরা পড়ে না। আপনি বারবার দেখতেছেন তাও ধরা পড়বে না, বারবার এরকম হয়। মানে যিনি ডিজাইন করে ওনার তো ফোকাস থাকে হচ্ছে ডিজাইনে, ওই বানান চেক করার টাইম। যেমন বই যারা লিখে, এই যে আপনারা আপনি বাংলা বাজারে খবর নিলে দেখতে পারবেন ডিজাইনার, এইখানে অন্যান্য যারা আছে কম্পোজার না, সবচেয়ে বেশি বেতন হচ্ছে এই রিডারের, প্রুফ রিডিং করে যারা, বিশেষ করে এই ফেব্রুয়ারি এই যে আসতেছে, এখন অলরেডি প্রুফ রিডারের দাম বেড়ে গেছে অলরেডি। এই যে বই যারা রিডিং করে প্রুফ,
পুরো দায়ভার তো তার উপরে। যদি একটা বইয়ের মিস হয় মানে ভুল হয়, আপনি বুঝতে পারছেন loss। এটা তো আর আমাদের লিফলেটের মধ্যে 16,000 কপি না যে ঠিক করে ফেলবে, বইটা একেবারে সব প্রচুর লেখা থাকে, কোনো ভুল আপনার খুঁজে পাবে না, প্রফিটার এত মানে সুন্দর করে থাকে। তো যাই হোক, আমরা মূল টপিকে ফেরত যাই। তো আমরা কথা, এক্সপেন্ডের মূল কাজ কিন্তু ভাঙা না, এটা আসলে স্ট্রোককে ফিলে কনভার্ট করে এই ভাঙা, কিন্তু আমরা লেখাও ভাঙতে পারি। ইনস্ট্যান্ট আনতে পারবে কন্ট্রোল জেড দিয়ে, পরে তো আর আনা সম্ভব, ভেঙে ফেলে শেষ, ওটা একদম অবজেক্ট হয়ে গেছে, তখন এর ফ্রন্টে মানে এই ইনস্ট্যান্ট ফিরে আনার হয়তো ওয়ে আছে কন্ট্রোল জেড দিয়ে, পরে আর কেমন আনবে, পরে তো আর সুযোগ নেই। ঠিক আছে, এই আর কি। তো আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আমি তাহলে মূল আলোচনা চলে আসছি যে আমরা যে ওয়ার্ক স্পেসটা কিভাবে সেট করব, এটা অবশ্যই আপনার এটার মধ্যে পেশাদারিত্ব থাকতে হবে। আপনি অবশ্যই, আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, আপনারা পেন্টিংটাতে অভ্যস্ত হয়ে পড়েন, এছাড়া দুই একটা প্যানেল লাগিয়ে আপনি এখানে এনে সেট করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনি কোথাও গিয়ে যখন বসবেন, প্যানেলগুলো বা এখানকার যে সেট আপগুলো অপরিচিত মনে হবে না, কারণ ডিজাইন করতে যে যদি অপরিচিত মনে হয়, আপনি আনইজি ফিল করেন, আপনি ওখানে কখনোই শান্তি মতো কাজ করতে পারবেন না। সবসময় সারা জীবন নিজের পিসিতে করবেন এমন তো না। এমন হইতে পারে আপনার নিজের পিসিতে আপনি অভ্যস্ত এমনভাবে হইতেন যে আপনি নিজে একটা পিসি পরবর্তী কিনে অ্যাডজাস্ট হতে পারতেছেন না। বুঝতে পারছেন, এই সমস্যা কিন্তু অনেকের আছে। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, আপনারা একটা ডিফল্ট ইন্টারফেসে অভ্যস্ত হইতে হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল হচ্ছে ফ্রন্টে এবং ব্যাকে পেস্ট করার যে কমান্ড, এটা তো আপনাদের অলরেডি জানা আছে। আরেকটা ছিল হচ্ছে রুটেড, ছিল কি না? এটাই শেষ, এখানে তিনটা কাজই গুরুত্বপূর্ণ ছিল। একটা ছিল কি রুটেড, এই যে লেখা আছে দেখতেছেন মনে হয়, তো রুটেড আপনারা করছেন, আর প্রেস করে ক্লিক করে কন্ট্রোল ডি করছেন না? সবাই তো পারে। কিন্তু কখনো কি এটা ফিল করছেন যে, যদি আমি এক্সাম্পল দিতে নিচ্ছি দেখেন এখন পারফেক্ট হয়েছে, মানে এরকম কি হয়েছে কিনা, প্রশ্নটা ছিল এটা যে শেষটা এসে মিলে না, শেষটা এসে পারফেক্টলি মিলতে চায় না। এই যে দেখাইতেছে, দেখি মিলে কিনা, নাকি এখন এবারও মিলবে, এই যে পাওয়া গেছে। কিন্তু এটা তো এক্সাম্পল দিতে নিচ্ছি দেখেন এখানে অনেকটা পারফেক্টলি হয়েছে। তো এখন এই যে লাস্ট মোমেন্টে এসে অ্যাডজাস্ট হয় না, এরকম সমস্যাই তো আমরা বেশিরভাগ পাই। এটা সমাধান কি? এটা সমাধান আমরা এখন শিখবো। যেমন ধরেন একটা ওভাল বা যদি হোল সার্কেলটা আমরা হিসেব করি, এটা ডিগ্রিতে 360, তাই না? তো 360 ডিগ্রি যদি আপনি ভাগ করে বের করতে চান, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখন কথা হচ্ছে যে আমি রেজাল্ট বের করলাম, এখানে বসাবো কোথায়? এখানে আর প্রেস করে ক্লিক করে রোটেট করলে কোনো লেখা বসানোর, সংখ্যা বসানোর কোনো অপশন আসে না। তখন আপনি যেটা করবেন, আর প্রেস করে যখন ক্লিক করেন, মানে মিডল পয়েন্ট সেট করার জন্য যখন ক্লিক করেন, তখন অলটা ধরে ক্লিক করবেন। আবার বলতেছি খেয়াল করেন, আর প্রেস করে সাধারণত আমরা একটা ক্লিক দেই, দেন আমরা রোটেট করি, কাজ শেষ, ভি। অথবা আর প্রেস করে ক্লিক করে অলটা ধরে রোটেট করি, এটা তো সবাই পারেন। ওকে, কথা হচ্ছে আপনি রোটেট করার জন্য আবার বলতেছি, আর প্রেস করে যখন ক্লিক করবেন, তখন আপনার মাথায় খেলতেছে হচ্ছে কি যে আপনি এখানে একটা ভ্যালু অত ডিগ্রি রোটেট, তাহলে আপনি যখন ক্লিকটা করবেন অত ডিগ্রি রোটেট হোক, তখন আপনাকে অল্টার চেপে ক্লিক করতে হবে। এখন আপনি বসাইতে পারবেন কত ডিগ্রি রোটেট হবে। এবার হচ্ছে কত ডিগ্রি রোটেট হবে সেটা তো জানি না, টোটাল 360 বলতেছে, আমার কত ডিগ্রি জানি, জানি না মধ্যে অনেকে আবার চেক করতে পারে 20 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি এরকম। এত কাহিনী করে লাভ নাই, আপনি চলে যান ক্যালকুলেটার, সিএলসি নিয়ে আসলাম, 360 ভাগ কয় পিস লাগবে এটা বলেন। ধরেন আমাদের লাগবে 8 পিস, থ্যাংক ইউ, 8, তাহলে টোটাল 45 ডিগ্রি করে ঘুরবে প্রত্যেকটা। আসেন, আর প্রেস করে অল্টার ধরে ক্লিক করলাম, 45, জাস্ট লিখে কপি করেন। ওকে না, কিন্তু ওকে দিলে কিন্তু শুধু এইটার উপর ঘুরবে, আর কপি করলে একটা এক্সট্রা কপি তৈরি হবে। কন্ট্রোল ডি করে দেখেন 8টা আছে, আছে। যদি বলেন 15টা, যদি বলেন 20টা, এখান থেকে করবেন। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিই এটা রিলেটেড, তাহলে আপনারা খুশি হবেন। হোমওয়ার্ক না দিলে তো আপনারা খুশি হবেন না। এই কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আমরা রোলার থেকে গাইডস নিয়ে এসে সেন্টার করতেছি। অনেকে সেন্টার করতে যে হাত ছেড়ে দিবেন, তাদের জন্য কোনো টেনশন নেই, কারণ আপনি চাইলে এই শেপটাকে মিডিলে বসাইতে পারেন এর মাধ্যমে। ঠিক আছে, মানে সেন্টারই করতে হবে এমন না, পরেরটাই করতে পারবে। ওকে, আমরা একটা সেন্টার পয়েন্ট করে নিলাম। জি ভাইয়া, মানে মাঝখানে আসলে যে এখানে অটো সেট হয়, হ্যাঁ আকর্ষণ করে না, এখানে সেই আকর্ষণ নেই, কিন্তু সেখানে সে ব্যবস্থা আছে। আমি এটা একটা আনসার করতেছি একটু পরে। আকর্ষণের বিকল্প অপশন কি?
ঠিক আছে, আমাদের যেটা দেখাই তারপরে, নাহলে এটা থেকে আমরা আরেকটা করে চলে যাবো। ইলাস্ট্রেটর আসলে বেসিক আলোচনা এত বেশি যে আপনি সব আলোচনা করি আমাদের অনেক সময় লাগবে, যেহেতু একবার আলোচনা করেছি ক্লাসে। দেখেন আমি আপনাদের রিভিউ করতে এসে বেরোতে পারতেছি না আমি এটা থেকে, এখনো স্টিল এটার মধ্যে আছি। আর প্রেস করে অল্টারতে এখানে ক্লিক, কিন্তু আমি তো জানি না কত লিখবো, জানি না। আসলে আমরা মেশিন দিয়ে হিসাব করি কত, 360 ভাগ হচ্ছে 12, গরিবানা প্রতিটা ঘুরবে হচ্ছে 30 ডিগ্রি করে। আসেন আর প্রেস করে অল্টারতে এখানে ক্লিক করি, এখানে ক্লিক যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু ওই 360টা অ্যাকুরেট ঘুরবে না, হয়তো বা ওভাল থেকে বের হয়ে আসতে পারে। তো একটু পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটা যেন অ্যাকুরেট হয় সেজন্য আমি ক্রসটা মানে ঠিক করে নিচ্ছি আর কি। ক্রস বলতে গাইডসটা আর কি। তো কত ডিগ্রি যেন বললাম, কি হবে, ওকে না ক? থ্যাংক ইউ। দেখেন 12 আছে কিনা, এখানে কত ডিগ্রি ঘুরছে, 30 ডিগ্রি। তাহলে আমরা 30 ভাগ হইতে 5 সেকেন্ড করে না, কয় ডিগ্রি করে ঘুরবে এখন, 6। তো এখন আমি চিকন করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করলাম, একদম চিকন করতেছে, ওকে। আর প্রেস করে অটোতে আবার ক্লিক, জাস্ট 6 কপি, কন্ট্রোল ডি। এখন আর বললেন না যে মেশিন কোথায়, কাটা কোথায়, এইসব আপনি দিতে পারবেন। আর এইসব আমাদের কাজও না, কারণ এটা গ্রাফিক ডিজাইনের কাজ না। গ্রাফিক ডিজাইন হচ্ছে যদি কোনো কেউ ঘড়ি বানাতে চায় মানে তাদের কোম্পানির জন্য, সে ব্যাকগ্রাউন্ডের যে স্টিকারটা আছে সেটা কাটা টাটা এগুলো তো দোকানে আলাদা পাওয়া যায়, সেটা এখানে বসাবে, ঠিক আছে। তো এটা আমাদের কাজ না, তারপরেও আমি একটা কাটা না দিলে মনে হচ্ছে কমপ্লিট হবে না, সেখানে দিতেছে। হ্যাঁ, এই যে প্যাটটা একটু মোটা করে দেই, বাস। আর প্রেস করে এখানে ক্লিক, এই মনে করেন 1.5টা, একটু বড় হয়ে গেছে, বেশি ছোট করে নেই। সরি, ছোট হচ্ছে না কেন, কথাই শুনতেছে না। এই আবার হচ্ছে এটা ন্যানো সেকেন্ড দিয়ে দিলাম, বাস। ওটা হচ্ছে না কেন, আর মাঝখানে জয়নিংটা ভালো লাগে না, একটা ওভাল দিয়ে দেই ডিফল্ট, হেভি মোটা একটা স্ট্রোক দেন, বাস। গাইডসের আর প্রয়োজন নেই। ভিউ, এখানে কোথায় যেন অপশনটা গাইডসের, আরো নিচে, হ্যাঁ এই যে কি হবে, হাইট হচ্ছে কন্ট্রোল কি কোলন, হাইট হচ্ছে কন্ট্রোল কোলন। আর একদম ক্লিয়ার করতে চাইলে কোনো কমান্ড নেই, গিয়ে ক্লিয়ার করতে হবে। এটা নিয়ে একটু কথা বলতেছি গাইডসের ব্যাপারে, একটু মনে রাখেন। এই হচ্ছে কমপ্লিট প্যাকেজ। এখন ঘড়ি নিয়ে আমরা আপনারা এইটাকে একটু বাঁকা করতে চান না, আর ঘড়ি যদি সাপের মতো বাঁকা হয়, ঘড়ি যদি একটু ডিমের মতো চ্যাপ্টা হয়, ওইসব করতে গেলে দেখবেন যে আপনার ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘড়ি পরে না বানায় বিক্রি করতেছে কোম্পানির নামে, একটা করে দাম পড়ে 400 টাকা। ঘড়িতে অত মানুষের দরকার কি, তাই না? জাস্ট আমরা ওই ডিগ্রিটা শিখতে যে একটা এক্সাম্পল নিলাম আর কি। এটা করলে আপনার ডিগ্রি আমার মনে হয় না আর কোনো ঝামেলা থাকবে। এবার আসেন আমরা গাইডসের আগে আরেকটা বিষয় শিখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা একটু আগে দেখছেন 38 360-তে ভাগ করতে যে কয় ডিগ্রি করে ঘুরছে, 45, মনে আছে আপনাদের? আচ্ছা, আসলে ইলাস্ট্রেটর এত বড় একটা সফটওয়্যার, ক্যালকুলেট করার জন্য আলাদা ক্যালকুলেটর বের করতে হবে এমন না। ইলাস্ট্রেটরের ফাংশনের মধ্যে, অপশনের মধ্যেই আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন, এবং অবাক করার মতো বিষয় এটা। আর প্রেস করে যখন আপনি অল্টার ধরে ক্লিক করতেছেন, আপনি এখানে 360 লিখে ভাগ দিয়ে এখানে লিখে দেন হচ্ছে 8 পিস। আপনি একটু কষ্ট করে এটাতে ক্লিক করলে রেজাল্টটা বোঝা যাবে আর কি, দেখার জন্য। যদিও কপি করলে অলরেডি হয়ে যাবে, কিন্তু আমি একটু দেখতে চাই 45 ডিগ্রি আসলে কি আছে কিনা। কিন্তু দেখি তো, দেখ, মানে এটাও ক্লিক করে ওটা থেকে বের হয়ে আসলাম দেখার জন্য যে 360 ভাগ 8 পিস দিলে কত ডিগ্রি করে বেরোবে। দেখতেছেন? তাহলে আপনার ক্যালকুলেটর বের করার দরকার আছে, পুরো ঘড়িটা কিন্তু আমরা এখান থেকে মাপ নিয়ে বানাতে পারতাম। দেন কপি, কন্ট্রোল টি। তাহলে আপনাদেরকে দুইভাবে দেখাইছি, এটা সহজ করে আর এটা এখানে করা যায় সেটা দেখা দিলাম। ক্লিয়ার আছে? এবার এবার আমি গাইডস নিয়ে একটা কথা বলতেছি। গাইডস ইলাস্ট্রেটরে আমাদের নিতে হয়, বারবার নিতে হবে। সেটা রোলার থেকেও আমরা গাইডস নিয়ে আসতে পারি এভাবে। আবার আপনি যে প্রশ্ন করলেন না যে আমি একটা ওভাল নিলাম, এটার মধ্যে কিভাবে সেন্টার হবে, আমাদের ফটোশপ তো কত হেল্প করছে আমাকে, মাঝখানে আনার পরে সিগন্যাল দিচ্ছে মাঝখানে আসছে আসছে বলে আমি সেট করছি, ম্যাগনেটের মতো তো অনেকটা ধরছে। কিন্তু ইলাস্ট্রেটর আরও সুবিধা দিচ্ছে। কিরকম ভাবে? আপনি এই গাইডসগুলোকে আনলক করেন, রাইট ক্লিক, একটু বাইরে ক্লিক দিতে হবে, অবজেক্ট ধরে রাখলে হবে না, রাইট ক্লিক করার আগে অবজেক্ট বাইরে ক্লিক করতে হবে, দেন রাইট ক্লিক, আনলক গাইডস।
তার মানে গাইডস আপনি মুভ করতে পারবেন। এই যে দেখেন লক খুলে গেছে, তো এই যে মুভ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে গাইডস এবং শেপ সব একসাথে ধরে আপনি ইজিলি সেন্টার করতে পারছেন, একদম পারফেক্ট। তাহলে শতভাগ পারফেক্ট তো করা যায়, তাই না? কাজ শেষ, গাইডস লক। তাহলে এখন অবজেক্ট সিলেক্ট হবে, গাইডস আর সিলেক্ট হবে না। কথা হচ্ছে আমরা কি ইলাস্ট্রেটরে গাইডস বানাইতে পারবো কিনা, যদিও ফটোশপ এটা ভাবিও না কখনো, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ভাববো, কারণ আমাদের গাইডস বানানো লাগতে পারে। তাহলে আমরা যদি কোনো স্ট্রোককে গাইডসে বানাতে চাই কি করবো, কন্ট্রোল 5। কোনো শেপকে গাইডস বানাতে চাই কন্ট্রোল 5। বলতে পারে এই শেপের মধ্যে কি আর রং দিতে পারবো না, না ওটা তো এখন আর শেপই নেই, ইলাস্ট্রেটর এখন এটা কি মনে করতেছে, গাইডস। তার মানে আপনি কন্ট্রোল দিলে সেটাকে হাইড করতে পারবেন, আবার কন্ট্রোল দিলে আনতে পারবেন। আপনি রাইট ক্লিক করলে গাইডস লক খুললে আপনি সেটাকে ধরতে পারবেন, এমনকি সেটা কপি পেস্ট করতে পারবেন। এটাকে শেপ ভাবার কোনো কারণ এখন আর নেই, শেপকে কনভার্ট করে আমরা অলরেডি গাইডস বানায় ফেলছি। তার মানে যে কোনো শেপ, যে কোনো পাথ, যে কোনো অবজেক্ট আপনি চাইলেই কন্ট্রোল 5 দিয়ে গাইডস বানাতে পারবেন। আবার এটা বললেন না যে এটা ছবি আনার পরে কি গাইডস বানাতে পারবো, ওটাতে আপনি গাইডস বানাবেন কেন? ঠিক আছে, এই ধরনের এই চিন্তা করার দরকার নেই। যেগুলো আছে এগুলো দিয়ে তো গাইডসের কাজ আপনি শেষ করতে পারবেন। বেলা শেষে গাইডস ডিলিট করতে যাচ্ছেন, লক থাকুক আর আনলক থাকুক, আপনি লক ডিলিট করার জন্য অপশন হচ্ছে একটাই, গাইডস কোথায় অপশন, ক্লিয়ার। আর দরকার নেই। ক্লিয়ার মানে কিন্তু হাইড না, ক্লিয়ার মানে একবার চলে গেছে, আপনি কন্ট্রোল পুল দেন না গেছে, কখনো আর আসবে না, মনে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট বিষয় রিলেটেড একদম, সেটা হচ্ছে আমরা যখন আরেকটা শেপ নেই, বাই ডিফল্ট আমাকে কিন্তু একটা গাইডস এসে আমাকে হেল্প করতেছে যে হ্যাঁ এটা মাঝখানে, হ্যাঁ এই কর্নারটা এইখানে হবে। এই যে একটা গাইডস এসে আমাকে কিন্তু প্রথমে হেল্প করতেছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমার গাইডসের কালারটা একটু চেঞ্জ করা, দেখছেন? আপনাদের গাইডস কিন্তু এটা নাও থাকতে পারে, সবুজ আসতে পারে, নীল আসতে পারে। তো এটা আসলে আমি চেঞ্জ করে রাখছি, আমার একটু সবুজ এই নীল কালারটা চোখে লাগে জন্য। কন্ট্রোল দয়া করে এখানে গিয়ে খুব বেশি ঘাটাঘাটি করবেন না, যদিও রিসেট করা যায় কিন্তু দরকার কি ঘাটাঘাটি করে, এটা তো সেটিংস, তো কন্ট্রোল গেলে শুধু গাইডসে ঢুকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন যে আমার এই কালারটা ভালো লাগে না, এটা ভালো লাগে, বা এটা ভালো লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফল্ট হিসেবে এটাই দেওয়া থাকে। আমি রেড কালারটা নিয়ে রাখছি, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা এই গাইডসের যে হেল্পটা, 1 নম্বর হেল্প হচ্ছে আমাকে করে কে, এর আগেও বলছিলাম প্রথম ক্লাসে, কোথায় এটা বুঝতে পারছি না, এটা এটা সবচেয়ে বেশি আমাকে হেল্প করে, মনে থাকবে। আর আরেকটা সমস্যা হইতে পারে, সেটা বলে দিই যেহেতু সামনে পড়ে গেছে চোখের সামনে, সেটা হচ্ছে আমাদের এই দুইটা সমস্যা। সেটার নাম হচ্ছে একটা বাউন্ডিং বক্স হাইট, মানে এটা যদি কখনো হয়ে যায়, আপনার এই শেপকে আপনি সারাদিন চেষ্টা করবেন, আর সিলেকশন টুলে যায় কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মতো শো করে, কখনোই বড় করতে পারবেন না, ওই বক্সটাই তো নেই। তাহলে আপনি কীভাবে বড় করবেন, একটাই অপশন, ওটাকে বের করতে হবে। এটা আমাদের ভুল কমান্ডের কারণে সবচেয়ে বেশি হয়, ইচ্ছাকৃতভাবে কেউ এটা করে না। সেটা হচ্ছে শো বাউন্ডিং বক্স, হাইট বাউন্ডিং বক্স, অবশ্যই সবাই শো করে থাকে, কারণ শো থাকলেই তো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, তাই না? মনে থাকে যেন না, এটা হচ্ছে বাউন্ডিং বক্স, শেপ না। ওই বক্সগুলোকে কি বলে, যেটা ধরে আমি ছোট করে বড় করি, ওটার নামই তো হচ্ছে বাউন্ডিং বক্স। ওইটাই কিন্তু আপনি কখনো কখনো হাইড করে ফেলবেন ভুল কমান্ডের কারণে। তো এটা আসলে এখান থেকে শো করা যায়। আবার কখনো কখনো এরকম ট্রান্সপারেন্সি গ্রিড আমরা একটু নিয়ে আসি, সেটা আমরা কোথেকে কাটবো, আবার অনেক সময় কন্ট্রোল ইনভার্টেড যে কমা আছে ওটা দিলে একটা গ্রিড আসে, ওটা আমরা কন্ট্রোল কমার মাধ্যমে ধরনের প্রবলেম হলে ইনশাল্লাহ আবার সমাধান হবে। অগ্রিম একটা বিষয় বলে রাখলাম আর কি। তো এই আশা করি হচ্ছে চ্যাপ্টার 1 এর রিভিউ। যদিও এটা একটু বড় হয়েছে, পরগুলো শর্ট করে বলতেছি। এত বড় সমস্যা, আচ্ছা, ধরেন আপনি পাতের মধ্যে লিখছেন, তাই না? লিখি লিখছেন, হাবিজাবি কিছুটা লিখি নাকি, আসেন লিখলাম, বলেন এবার সমস্যা বলেন, একটু বড় করতেছি লেখা, এবার বলেন। ওভার নিলে ভালো হবে, ওকে। তারপরে অল্প কিছু লেখা লিখি, হ্যাঁ কোথায় পাত রুটের হচ্ছে না, লেখা রুটের হচ্ছে, ওইটাও খেয়াল করছেন আপনি, মনে করেন হয়েছে, সমস্যা কি?
আপনি লেখা রোটেট করলে তো পাথ রোটেট হবে, এটা স্বাভাবিক না? একদম নরমাল, হ্যাঁ, এটা একটা কমন বিষয় যে আপনি যখন লেখা রোটেট করবেন অবশ্যই এটা রোটেট হবে। ঠিক আছে, যদিও এদিকে আমাদের নজর নেই, নজর থাকে বেশি কোথায়? লেখার মধ্যে, যে লেখার পারফেক্ট রোটেট হচ্ছে কিনা, অবশ্যই ওইদিকে আমাদের নজর থাকবে। ঠিক আছে, পাতের নজর দিয়ে লাভ কি? ঠিক না? এই আর কি, শুধু পাতের দিকে নজর দিই তখনই যখন আমাদের একটু রিভার্স করতে হয়, এই আর কোনো কাজ নেই। ঠিক আছে, এটার মধ্যে আরো কাজ আছে, যদিও লোগোর ক্লাসে আরো আলোচনা আছে, তখন বুঝতে পারবে। কোন মাঝখানে? এখানে লেখা, লেখার মাঝখানে? হ্যাঁ, এই যে হ্যাঁ, 100% স্পেস বার অথবা ট্যাব। তাড়াতাড়ি করলে ট্যাব, আর নর্মালি অল্প অল্প করে করলে স্পেস বার। মাঝখানে যদি ফাঁকা চায়, ঠিক আছে, খুব কম এসব লেখাতে তো মাঝখানে ফাঁকা হয় না। হাতের মধ্যে যখন আমরা লিখি বেশিরভাগ ক্ষেত্রে লোগো হয়, আর লোগোতে তেমন একটা ফাঁকা হয় না, বরং হচ্ছে জায়গা এমনি সংকট থাকে, কারণ লোগো হচ্ছে ছোট, এর মধ্যে অনেক ইনফরমেশন অনেকে দিতে চায়, এই আর কি। আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাতে যদি এক কথায় review কথা বলি, এখানে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে স্ট্রোক, দুই নম্বর হচ্ছে অ্যালাইনমেন্ট, তিন নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট। যদিও গ্রেডিয়েন্ট আগে না হয়েছে তো আমি বলতে গিয়ে একটু আগে পরে করছি আর কি, কিন্তু তিনটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ। তো স্ট্রোক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্ট্রোকের ব্যাপারে নাই? তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এমনিতে মানে একটা আইডিয়া আর কি, মানে কাজ করতে সামনে আমরা শুরু করবো, প্রবলেম তো হবে, এমন না তখন আর আলাপ হবে না। একটু দেখা দিই, চলেন। গ্রেডিয়েন্ট করার জন্য প্রথমে আমাদেরকে একটা শেপ নিতে হবে, এবং মনে রাখতে হবে সেই ফিল কালারটা যেন উপরে থাকে, এবং আমরা বিখ্যাত সেই প্যানেল বের করে নিয়ে আসবো। যারা প্যানেল সন্ধান পাচ্ছেন না, তারা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে বের করবেন, এবং আমরা গ্রেডিয়েন্টের এখানে ডিফল্ট যে কালারটা সেটাই প্রথমে চুজ করব। এরপরে যে সমস্যাটা আমাদের মানে সমস্যা হিসেবে সামনে আসবে, যখন আপনি এই কালার, এই যে পিকারটা বা কালার স্লাইডার এখানে লেখা আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার বা কালার বক্স যেই বলেন না কেন, ক্লিক করার সাথে সাথে এখানে কালার বক্সটা অ্যাক্টিভ হওয়ার কথা, দেখি হয় কিনা। হয়েছে, তাহলে আপনি কালার এইভাবে টোকা দিয়ে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যদি না হয়, এটা যদি কোনোভাবে খুঁজে না পান, প্যানেল আছে কিন্তু কালার নাই, এটা সাধারণত হয়, অনেক সময় হয় কি গ্রে হয়ে থাকে, তখন আপনি সারাক্ষণ চেষ্টা করবেন ওই কালার নিতে পারেন, গেছেন এখান থেকে নিতে, আবার সবটা কালার হয়ে যায়। আবার এখানে ক্লিক করছেন, গ্রেডিয়েন্ট আসে, আবার এখান থেকে নিতে পারেন না, আবার গ্রেডিয়েন্ট করছেন তো কালার নিতে পারছেন না। কালার কোথায় গেল? তার মানে কালার মোড চেঞ্জ হচ্ছে, কোথাও লেখা নেই, তো বুঝতে হবে। তো তারপরে কর্নার যে ঠিক করবেন তাইলে তো হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, গ্রেডিয়েন্ট করার সময় যে সমস্যাটা হইতে পারে অগ্রিম বললাম। আর পরেরটা তো কালার এভাবে করতে হয়, আরও লাগলে এখান থেকে করতে হবে। কাজ শেষ, এবার ফিল করবেন কোন টুলের মাধ্যমে? গ্রেডিয়েন্ট টুল, মানে জি, এভাবে ফিল করবেন। আর এটারে কোনো প্রবলেম মনে করিয়েন না, এটা আসলে একটা সুবিধা, কাজ চলাকালীন সময় আপনি চাইলে মুভ করতে পারবেন, কিন্তু এটা কেউ ধরি না আমরা, প্রয়োজন পছন্দ হয় না আপনি আবার করবো, আবার করবো, সমস্যা কি, কাজ শেষ দিই, মনে থাকবে। এছাড়া গ্রেডিয়েন্ট নিয়ে আর কোনো কথা নেই, এখানে দুইটা স্টাইল সবচেয়ে বেশি চলে, এই দুইটা স্টাইল আমরা বেশি ব্যবহার করি। আর এটা নতুন আসছে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, তো এটা ধরে আপনি চাইলে নির্দিষ্ট কালার টালার করতে পারবেন, মাল্টিপল কালার করে আর কি। তো এই ধরনের মাল্টিপল কালারের কাজ ইন্টারন্যাশনাল মার্কেটে হয় না বললেই চলে, খুব কম। বাংলাদেশের মার্কেটে আবার খুব ডিমান্ড আছে, বাংলাদেশে যখন ক্লায়েন্টের একটা কাজ দেখাই দিব তখন আপনারা খুশি হবেন এটা ব্যবস্থা। লেখা ভাঙতে হবে, লেখা ভাঙতে হবে। এখানে একটা মজার বিষয় বলে রাখি, একটা লেটারের মধ্যে, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, এখানে ইংরেজির ক্ষেত্রে বলতেছি, ইংলিশ সব ম্যাক্সিমাম ফন্টে হচ্ছে আলাদা আলাদা। এখন সরাসরি কি গ্রেডিয়েন্ট নাম্বার ইউজ করতে পারি না? কি করতে হবে? ভাঙতে হবে, ভাঙলাম, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এভারেজ আসছে, কালার দিতে যাচ্ছে, এই দেখেন পাই গেছি সমস্যা, বলতে না বলতে। ঠিক আছে, যাক, উদাহরণ দিতে হয়েছিল, এখন আর দিতে হলো না। তো আমরা এই দেখতেছি চেঞ্জ হচ্ছে। এখন টেক্সের মধ্যে আপনি দেখেন ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু গ্রেডিয়েন্ট ফিল হয়েছে, প্রত্যেকটাতে কিন্তু ইন্ডিভিজুয়াল। যখনই আপনি ট্যাক্স থেকে টান দিতে গেছেন গ্রেডিয়েন্ট টুলে, সব কিন্তু ইন্ডিভিজুয়াল নাই, এখন একটা হয়ে গেছে। যদি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু ফিলটা কিন্তু একসাথে হচ্ছে। কেন? কারণ সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন? এরকম। এখন আপনি যদি বলেন যে একসাথে হয়, তাহলে একটা সিলেক্ট করলে তো একটাই হবে, এই যে একটা সিলেক্ট করলে একটা হবে না। মজার বিষয় হচ্ছে এই গ্রেডিয়েন্ট ইউজ করে কিন্তু এরকম বিভিন্ন ধরনের শেপ বানাতে পারবেন। মনে করেন এটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ফিল করছেন এভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন ছোট করে এটা গ্রেডিয়েন্ট আপনি ফিল করবেন এভাবে, এবং সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের বাটন আমরা ইজিলি এই গ্রেডিয়েন্টের মাধ্যমে বানাতে পারি।
অনেক শেপের মধ্যে লোগোর মধ্যে দেখা যায় যেটা 3D মতো মনে হচ্ছে, আসলে গ্রেডিয়েন্ট এই কালার দিয়ে শুধু করা। তো এটা নিয়ে ইনশাল্লাহ কথা হবে। এপিয়ারেন্সে গ্রেডিয়েন্ট দিলে লেখা ভাঙতে হবে না, লেখার জন্য সুবিধা। এই যে চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স প্যানেলে, এখানে হচ্ছে ফিল কালার, এখান থেকে সেই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট পছন্দ হয়েছে না, প্যানেলে আসবো, বাছাই করব। আমি দুইটা নেই, তিনটা কালার চেঞ্জ করতে একটু বিরক্ত লাগে। এই ইচ্ছা বলতে পারে স্যার আমি কি আমার মতো করে টুল ব্যবহার করে ফিল করতে পারবো? নিশ্চয়ই, কেন না। ঠিক আছে, কাজ শেষ। লেখা কিন্তু ভাঙা লাগলো না, বলো। একটাতে গ্রেডিয়েন্ট খুব কম করা হয়, একটাতে কেউ করতে চায় না, কারণ বিষয়টা হচ্ছে সত্যি সত্যি বিরক্ত। একটা একটা করে গ্রেডিয়েন্ট কি করবো, করা সবাই চায় যে সবটাতে আসুক। ঠিক আছে, একটা করে তবে যদি একটা করতে ইচ্ছা করে, আগের নিয়মটা আছে। হুম, সেটাই। তবে অ্যাপিয়ারেন্স প্যানেলের সুবিধা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়, কারণ অ্যাক্টিভ থাকে। লেখা ভাঙা ফেললে কোন সময় না কোন সময় ক্লায়েন্ট এসে বলে বাইরে নাম চেঞ্জ করো, তখন কেমনে করবো? মানে এটা আবার লিখতে হবে না, আবার কালার দিতে হবে, আবার জায়গা মতো বসাইতে হবে, অ্যালাইন করতে হবে, কাজ আর কাজ। আর যদি আজকে আমরা না ভাঙতাম, বলেন না কি নাম হলো, লিখে দিই। এই জন্য এই অ্যাপিয়ারেন্স ব্যবহার করে করার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য অনেক সুবিধা। নেক্সট চলে যাচ্ছি অ্যালাইনমেন্টের ব্যাপারে। কোনো কথা আছে আপনাদের? ছোট্ট একটা বিষয় আমার বলার আছে, একটু বলে শেষ করবো। সেটা হচ্ছে আমরা যখন পেজ নেই, এখানে কি বলা থাকে, একটা কি নিচ্ছি, আর্ট বোর্ড। ফোর যেটা আসতেছে ওটা হচ্ছে একটা আর্ট বোর্ড। এই ফাঁকা জায়গাটা কিন্তু মূলত আর্ট বোর্ড বা সাদা জায়গাটা। ঠিক আছে, এখন আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল না, একটা দুইটা শেপ নেই, মানে বুঝতে সহজ হবে। দুইটা শেপের যদি অ্যালাইন করতে চান, কোন প্যানেলের মাধ্যমে করবেন? অ্যালাইন প্যানেল নিশ্চয়ই, রাইট, তারপরে হচ্ছে লেফট, সেন্টার, এগুলো জানেন সবাই। আচ্ছা, ফটোশপে তো করছেন, এই জন্য মোটামুটি সবাই খুব অ্যাডভান্স হয়ে যাবে, টপ বটম সেন্টার সব জানেন না। আচ্ছা, এখন মনে করেন এটা আমার একটা পেজ, এই পেজের মাঝখানে শেপটা রাখতে চাই, কিভাবে রাখবো বলেন? একটা পেজ তো ধরা যায় না, পেজ কেমন ধরবো? পেজ তো সিঙ্গেল। ফটোশপে ছিল একটা অপশন, লেয়ারে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক করে একটা ব্যবস্থা করতাম, সেই ব্যবস্থা তো এখানে নাই। এই জন্য একটা সিঙ্গেল শেপ যদি আমার পেজের, বা এটাকে আর্টবোর্ড বলে, অ্যাকচুয়ালি আর্টবোর্ডই বলতেছি আমি, আর্টবোর্ডের সেন্টার করতে চাই, তাহলে শুধু সিলেক্ট করবো এইভাবে, জাস্ট সিলেক্ট, ইজিলি সেন্টার হবে। এখন বলতে পারো কেমনে হয়েছে, আসলে এই অপশন চেঞ্জ। এই যে দেখো, অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু সিলেকশন, আর এখানে হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। মানে তিনটা অবজেক্ট থাকলে একটা বাদ দিয়ে যদি আমরা অ্যালাইন করি, তখন এটা ধরতে হয়। তো এটা আমাদের খুব কম কাজে লাগে, আমাদের দুইটা কাজে লাগে, আসলে দুইটা আমরা খেয়ালই করি। সে নিজে নিজে আপনাকে যখন দরকার, যেভাবে দরকার সুবিধা দিচ্ছে। যেমন ধরেন আপনি খেয়াল করেন, সে একা সিলেক্ট হয়েছে বলে সে এখন এটার সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট রাইট এগুলো করতেছে। যখন এটার সাথে আরেকটা এসে হাজির হবে, মনে করেন এটার ভেতরেই আছে, মনে করেন আরেকটা এসে হাজির হয়েছে, দুইটা, এখন কিন্তু আর্টবোর্ড এই দুইটা কি করতেছে, অপশন কিন্তু চেঞ্জ। তো সিচুয়েশন বুঝে অটোমেটিকলি যদি চেঞ্জ হয়, ওটা না আমাদের কোনো পেন নেই। ক্লিয়ার? আচ্ছা, এখানে অ্যালাইনের ভিতরে আরো একটা অ্যাডভান্স অপশন রয়ে গেছে, যেটা নিয়ে মূলত আলোচনা করার জন্য আমি কথা বলছি, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই অপশন দুইটার কাজ কি। মেইনলি এই দুইটা অপশন নিয়ে কথা বলতেছি। আমরা জানি যে কোনো একটা শেপ যদি থাকে আর পরের শেপগুলো গ্যাপ যদি সমান না থাকে, তাহলে আমরা খুবই ফাস্ট এই অপশনটার মাধ্যমে গ্যাপ সমান করতে পারতেছি না। কিন্তু আমার যদি এমন হয়, একটা হচ্ছে বিশাল মোটা, একটা অনেক চিকন, একটা আর একটু মাঝারি আছে, আর একটা মোটামুটি, আর একটা এরকম, আর একটা সেরকম আছে, এখন একটা সাইজের কিন্তু ঠিক নাই। এখন টোটাল সিলেক্ট সেন্টার আপনি করলেন বা লেফট করলেন, ডিস্ট্রিবিউট স্পেস যদি দেন, আপনি খেয়াল করে দেখেন তো সবগুলো গ্যাপ কি সে ডিস্ট্রিবিউট করছে অ্যাকুরেট ভাবে? অপশন দিলাম, করে নাই তো, কে করবে? এই নিচের দুইটা অপশন, ওই অপশন দুইটার নাম কি পড়ে? একটা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেস, শুধু স্পেসগুলোকে ডিস্ট্রিবিউট করে, এখানে কিন্তু এটাকে শেপ দিয়ে ডিস্ট্রিবিউট করে। এটা লেখা নাই শেপ, বাট আমরা জানি এটা শেপকে ডিস্ট্রিবিউট করে, মানে শেপগুলোকে সমান হারে বসায় দেয়। আর এটা হচ্ছে ভেতরে থাকা, মানে মাঝখানে থাকা ফাঁকা অংশটাকে নামই তো হচ্ছে ডিস্ট্রিবিউট কি স্পেস। চাপ দেন না, সবগুলো সমান। যাদের এইরকম মনে হবে যে সমান নাই, তাহলে আমি বলবো তারা মাপবেন। কিভাবে মাপবেন সেই ট্যাপের ব্যবস্থা করে দিতেছি। ট্যাপ আসলে তো এই ট্যাপ দিয়ে কাজ হবে না, এটা শেপ আপনি নেবেন এখানে, এই শেপটা আবার এখানে বসা দেখবেন ঠিক আছে কিনা, না ঠিকই তো আছে, না কম বেশি লাগে, তাহলে আমার এটাই ঠিক নাই। এই যে, তো এগুলো দরকার নেই, শুধু শুধু পেন না দরকার কি, যেহেতু ডিস্ট্রিবিউট স্পেস সফটওয়্যার থেকে করতেছে, আমাদের এক্সট্রা প্যারার দরকার হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা অপশনে আছে।
ওটা নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে আমরা রিভিউ করতেছি হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটার শুধু একটাই কথা, ভাই আপনারা যারা এই টুলটা ব্যবহার করবেন শর্টকাটটা ব্যবহার করবেন, কন্ট্রোলটা আনার দরকার নেই, ঠিক আছে? তো এটা সবার, এটা নিয়ে আর কোনো ডিসকাশন নাই কিন্তু। নেক্সট, এটা নিয়ে তো বারবার কথা বলতেছে, পাথফাইন্ডার। পাথফাইন্ডার নিয়ে কথা হয়েছে না আপনাদের সাথে? আর কোনো কোশ্চেন আছে পাথফাইন্ডার নিয়ে? আপনি বলে ফেলেন। তো গরম লাগতেছে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ বেশি গুরুত্বপূর্ণ যদি জিজ্ঞেস করেন, এখানে আসলে অপরচুনিটি মাস্কের ফিল আপনাদের 25% কাজ দেখাইছি, আর ম্যাক্সিমাম কাজই বলা যায় দেখাই নেই। তো ওইটা আমি আপনাদের টি-শার্টের ক্লাসে দেখাই, একটু কাজ রেখে দিচ্ছি আকর্ষণ হিসাবে। আপনারা হয়তো ফিল করেন না যে আকর্ষণ আছে না নাই, তো এই জন্য বলে রাখলাম ইনশাল্লাহ টি-শার্টের ক্লাসে অপরচুনিটি মাস্ক সম্পর্কে আমরা ডিটেইলে জানবো, ভালো করে বলা যায় অ্যাডভান্স ভাবে শিখবো। এই জন্য ওই অপশনটা থাক। আর এখানে যদি আপনি জিজ্ঞেস করেন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি, এর মধ্যে আমি সাজেস্ট করবো হচ্ছে শেপের সাথে যখন একটা শেপকে আমরা কানেক্ট করি, এখানে কম্বাইন শেপ মানে একটা আনসার দেওয়া হয়েছিল যে দুইটা শেপকে আমরা কিভাবে কানেক্ট করি, জয়েনের মাধ্যমে। যদি কর্নারটা ঠিক রেখে জয়েন করতে হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে, এভারেজ করতে হবে। থ্যাংক ইউ, এটাই মূলত আলোচনা। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 6। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লিপিং মাস্ক, এবং এটা অনেকভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে। কমান্ড কি ছিল? থ্যাংক ইউ, কন্ট্রোল 7। মনে হচ্ছে না কন্ট্রোল 7? এখানে কিন্তু ফটোশপের উল্টা। ফটোশপ হচ্ছে নিচে ছবি উপরে, এখানে ছবি নিচে শেপ উপরে। মাস্কিং কমান্ড হচ্ছে কন্ট্রোল, উভয় অবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর ওই মাল্টিপল অবজেক্টের মাস্কিং, তারপরে হচ্ছে রিকালার আর্টওয়ার্ক, পেন টুলের ভেক্টর ট্রেসিং, এগুলো আপনার পারবেন। গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্ব লেস হলে তুমি কাজে রাখতে হবে, গুরুত্ব আছে। কিন্তু আমরা যারা সামনে নতুন করে জার্নি শুরু করতে যাচ্ছি, প্রজেক্ট শুরু করবো, তখন আমাদের জন্য মেইন বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে, ঠিক আছে? এই জন্য বলতেছি। নেক্সট চলে যাচ্ছি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যতগুলো চ্যাপ্টার করেছি গত ক্লাসে বলছি বারবার করে, যে টেক্সট রিলেটেড যাবতীয় বিষয়গুলো আমাদেরকে ডিটেলে জানতে হবে। না হলে কিন্তু আমরা যখন ডিজাইনিং এর টেক্সটগুলো নিয়ে সমস্যায় পড়বো তখন আমাদের সাফার করতে হবে। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আছে? এটা, হ্যাঁ, এটা একদমই ইজি। আপনাকে পেজ নিতে হবে প্রথমে, তারপরে হচ্ছে ফাইল মেনু থেকে প্লেস, তারপরে আপনার ফোল্ডারটা কোথায় আছে দেখাই দেন। মনে করেন আমাদের আছে হচ্ছে মেবি এটাতে, এই সেই ফাইল প্লাস, এই তো আগে কাজ। ক্লিক করেন কোথায় রাখবেন, এখানে রাখেন, চলে আসছে। এভাবে আনতে হয়, তবে আপনি কখনো এইভাবে আনবেন না, কারণ আপনি একজন ডিজাইনার। আপনি কি এমএস ওয়ার্ডের ডিজাইন এখানে এসে বসাবেন না? আপনি ওখান থেকে ভাগে ভাগে টেক্সটগুলো আনবেন, অল্প অল্প করে ডিজাইনে, অল্প অল্প করে ডিজাইন করবো, ওখানে এনে এনে সেট করবো, ধাপে 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 আনে। আমরা একসাথে এনে কি করবো? যদি আসল ব্যবহার আছে, যেমন ধরুন আপনি একটা অফিসে জব করেন বা আপনার নিজের একটা কোম্পানি আছে, আপনি ধরেন 20 জন স্টুডেন্টের জন্য আইডি কার্ড করবেন, যেটা আমাদের অফিসে হয়, সেটা আমাদেরটাই কথা বলতেছি, আইডি কার্ড করবেন। এখন আইডি কার্ডে প্রতিদিন আমরা এই মাস্কিং করবো, ছবি ইন করবো, মাস্কিং করবো, আমাদের আগে একটা ফরম্যাট আছে, একটা আইডি কার্ডের ডেমো মানে একটা যেটা আমরা তখন প্রথম বানাইছি। সবার আইডি কার্ড যখন হয়, ওয়েবসাইট থেকে নাম, তার ফোন নাম্বার, তারপরে তার ব্লাড গ্রুপ, যাদের আইডি কার্ড আছে দেখতে পারবেন, ওটা জাস্ট কপি পেস্ট করে, এখানে কেউ টাইপ করতে আসে না। যদি ভুল হয় ওয়েবসাইটে হবে, পরে যদি আপনি কমপ্লেন করেন পরে ঠিক করবো, ওয়েবসাইটে ঠিক করবো। তো ওয়েবসাইট থেকে যেহেতু কপি পেস্ট করে, তাহলে ছবি, ওই যে আপনি ছবিটা দিচ্ছেন সেটা স্ক্যান করে আমাদের পিসিতে না হয়, তো ওইটা জাস্ট করে আমরা রিপ্লেস করি। কেউ কিন্তু মাস্কিং করে না। কেউ এমন না যে আপনাকে একটা নিচে শেপ, উপরে শেপ থাকবে, নিচে ছবি যাবে, দুইটা সিলেক্ট হবে, ওটা একবার করছি প্রথমবার, পরের বার কি করি, শুধু ডিরেক্ট সিলেকশন টুল একটু দেখাই। তারপরও এই সেই মনে করেন আইডি কার্ড, এই আইডি কার্ডের মধ্যে একটা ইমেজ, আমি ইমেজটাও আনতেছি আপনাদের বুঝতে সুবিধা হবে, একটা যে কোনো ইমেজ দিয়ে এক্সাম্পল দিতেছি। ধরেন পাই গেছি এই মাস্কিং, এটা একটা কালার দিই, বলে নিয়ে আসি। এই মনে করেন মাস্কিং করা আছে, হইতেছে না কেন, হয়েছে? তো মনে করেন মাস্কিং করা আছে, এখন আরেকজনের ছবি রিপ্লেস হবে কেন? তো এখন আমার উচিত কি? আমার উচিত হচ্ছে আরেকজনের ছবি আনা। আরেকজনের ছবি কই পাই? মনে করেন আরেকজন ছবি এটা নিয়ে আসতেছে, আনলাম,
ও মা, আনার পর তো বিশাল বড় হয়ে গেছে মনে হচ্ছে লাগে। তারপরে ছোট করতে হবে, তারপরে এখানে রাখেন, এটাকে রিলিজ করেন, রিলিজ করার পর ডিলেট করেন, তারপরে এটাকে নিচে নেন, এটা আমি দেখতেওছি না, তারপরে কালার এটা উপরে দিতে হবে, তারপরে এটাকে প্লাস মতো রাখেন, দেন মাস্কিং করেন। মোটামুটি একটা বিশাল পেইন না, নতুন করে করা লাগতেছে মনে হয় না। তখন আমরা কি করি, ডিরেক্ট সিলেকশন টুলে ভেতরে থাকা অবজেক্টটাকে ধরি, শিফট কন্ট্রোল পি। শিফট কন্ট্রোল পি করতে আসলো, যেহেতু রেগুলার করার শর্টকাটটা মুখস্থ আছে, এই জন্য এটা শর্টকাট। শিফট কন্ট্রোল পি রেগুলার করলে আপনার মুখস্থ হবে, রেগুলার না করলে এটা মুখস্থ করার দরকার নাই। দিলেন কোথায় আপনার সেই অপশন, সরি অপশন না, ছবি, বিখ্যাত ছবিটা দিলাম, তারপরে কি রিপ্লেস, খুঁজতেছি এটা রিপ্লেস, জাস্ট পারফেক্টলি প্লেস করে এমবেড করে, যেন এটা কোথাও মিসিং শো না করে, শেষ কাজ। এবং এক চুলও মুভ করতে হয় না, কেন জানেন? কারণ ছবিগুলো আমরা নির্দিষ্ট সাইজে করি, যেমন 600 × 600 পিক্সেল, অথবা 600 হলে আপনার একটু যদি বেশি হয় 700 পিক্সেল, 800 × 800 পিক্সেল, মুভ করা হচ্ছে সবগুলো ছবি একটা সাইজে। একটা ছবি শিফট করে যদি আমি এখানে বসাই নিই, বারগুলো শুধু রিপ্লেস হবে, কোনো শিফট পি, কোনো শিফট পি, কোনো শিফট পি, এরকম। তাই জিনিসটা একটু ফাস্ট করা যায়। তো এই জন্য মূল আমার কাছে মনে হয় যে রিপ্লেসের ব্যবহারটা এই প্লেসটা করলে খুব মানে ইজি হয় আর কি। তো আশা করি বুঝে গেছেন, নেক্সট চলে আছে। আর কোনো কোয়েশ্চেন আছে? নাই না? আমরা মানে একটা ছবি যখন আসতে হবে, পরে আনলে হবে না, বলতেছে মনে করেন পরে আনলে কি লেখা শুরু হয়ে যাবে, এমনটা কোশ্চেন নাকি এখন ছবি আছে পরে আনবো, ওটা দুইটা কোশ্চেন নাকি একটা কোশ্চেন? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। যদিও আপনি কোয়েশ্চেন না করলেও মানে কোনো একটা প্রজেক্টে আপনি এটা দেখতেন, যেহেতু কোয়েশ্চেনটা আসছে আমি এটা আনসার দিই, পরবর্তী প্রজেক্টে দেখলে আপনাদের জন্য ইজি হবে আরো, ঠিক আছে? আমরা ইলাস্ট্রেটরে উনি যে প্রশ্নটা কথা হয় বুঝছেন কিনা আমি জানি না, মানে অনেক কথা হচ্ছে যে একটা ছবি বিভিন্ন ফ্রেমে হইতে পারে, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়াও হইতে পারে, ব্যাকগ্রাউন্ড সহ হইতে পারে, ঠিক আছে? বিশেষ করে আপনার পত্রিকাতে, ওনার যে প্রশ্নটা, পত্রিকাতে বিভিন্ন স্টারদের যখন সাক্ষাৎকার ছাপা হয়, তাই সাক্ষাৎকারে তার বডি ল্যাঙ্গুয়েজ, যে ছবিটা উনি ব্যবহার করে ওই পেজের মধ্যে, এই বডির শেপ অনুযায়ী কিন্তু লেখা মানে তার সরে যাচ্ছে বডি থেকে, দেখছেন আপনারা নিশ্চয়ই। তো এই কাজটা মূলত অরিজিনাল আছে, বাট আপনাকে আগে প্যারাগ্রাফ লিখে নিতে হবে। আমরা কি প্যারাগ্রাফটা লিখে ফেলি নাকি? আমরা কেন লিখবো? আমাদের এই ভার্সনে তো ফ্রি ফ্রি প্যারাগ্রাফ দিতেছি। এগে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা আমাদের ছবি নিয়ে আসবো। তো ছবি আনার কাজ তো সবাই জানেন, টান দিয়ে ইলাস্ট্রেটরে ড্রপ করলেন, এবং খেয়াল করে দেখেন এমবেড করা হয়েছে কিনা, না মাত্র করলো। এমবেডটা কেন করতে হয়? এইটা আমার পিসির সাথে লিংক আছে, যদি এই ফাইলটা অন্য কারো পিসিতে ওপেন হয় শো করবে না। আবার যদি আমারটা আমার এটার মধ্যে ওপেন করি বারবার করে, তাহলে আমার এই লিঙ্ক ডিসকানেক্ট করার দরকার কি? তবে লিঙ্কের একটা নেগেটিভ সাইড বললাম, এখন একদিন পজিটিভ সাইডও বলবো, ঠিক আছে? অপেক্ষা থাকে। নেক্সট হচ্ছে, আমরা ছবি মুভ করতেছি, লেখা তো মুভ হয় না। কারণ লেখা মুভ হবে না, কারণ লেখার সাথে কোনো কিছু করা হয় না। ছবি ছবির মতো করে আছে উপরে, লেখা লেখার মতো আছে নিচে। দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করবেন এভাবে। যদি আমরা জানি মাস্কিং এর কথা, দুইটা একসাথে ধরতে হয়, এই কাজের জন্য ধরতে হবে। তারপর চলে যাবেন হচ্ছে অবজেক্ট, একদম নিচের দিকে আসেন, ট্যাক্স এর একটা অপশন আছে এখানে, মেক, ঠিক আছে? এইখানে দিলেই কাজ শেষ। আপনি গ্যাপ হয়তো দেখতেছেন, আর একটু গ্যাপ দিলে খুশি হবেন, এই জন্য সবার খুশির জন্য গ্যাপ দিতেছি। 6 আছে, এই যে দেখেন বাড়তেছে কিনা, ওই দিকে থাকুন, বাড়তেছে কি? ওকে, আর না, ওকে দিলাম। এখন আপনি দেখেন ছবিটা সিঙ্গেল ধরে মুভ করতেছে, একটু কিন্তু সময় নেবে, দেখছেন? দেখেন শুরু হচ্ছে। এখন এদিকে সমান হচ্ছে না কেন? এই পাশে সমান লাগতেছে কিন্তু এই পাশে সমান না কেন? কারণ আমাদের এই ট্যাক্সের জাস্টিফাই করা হয় না অ্যালাইনমেন্ট। জাস্টিফাই করলে দুই দিকে সমান লাগবে, দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে সুন্দর কাজ করতেছে। এখানে আরেকটা বিষয় চলে আসছে একদম রিলেটেড এবং বেশ মজার, ওই যে বললাম ট্রান্সপারেন্ট ইমেজ কিভাবে আমি ইলাস্ট্রেটরে আনবো এবং এই ধরনের ইফেক্ট ব্যবহার করবো। বিশেষ করে এই ধরনের ডিজাইন তো ইলাস্ট্রেটরে বেশি হবে, তাহলে আপনি এই ধরনের সিঙ্গেল ছবি ব্যবহার করবেন কিভাবে, আসেন সে এক্সাম্পলে চলে যায়। এই এক্সাম্পল যে দিতেছি মনে রাখতে হবে, যেদিন এটার কাজ আসবে ওই দিন কিন্তু বলবো না। আমরা ইনভার্স দ্রুত করতেছি, এসেছিল ইনভার্স কপি পেস্ট,
আলাদা হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হয় নাই, ডাবল ক্লিক লক খুলেন, ডিলেট, ক্রপ দিয়ে, বিজনেস স্কেল ক্রপ না, অরিজিনাল, সরি আমরা এটা না, হ্যাঁ ঠিক আছে, এমনি ফ্রি ক্রপ দিলাম আর কি, অতটুকু দরকার নেই, কেন এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আমি নিব, এই ক্রপ দিলাম। ব্যাকগ্রাউন্ড কি আছে এটার মধ্যে? ওই ব্যাকগ্রাউন্ড তো ডাবল ক্লিক করে ফেলে দিয়েছে কবে। এটা আপনি ইলাস্ট্রেটরে কি মনে করতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এখন টান দিয়ে নিয়ে যায় আর চলে আসবে? সে নিজ দায়িত্বে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আপনি তো আনতে পারতেছেন না। আপনাকে ফটোশপ থেকে এটা বাইর করার জন্য ওয়ে হচ্ছে দুইটা, জাস্ট দুইটা ওয়ে। এক নম্বর হচ্ছে পুনরায় এডিট করার প্ল্যান আছে, তাহলে পিএসডি। পুনরায় এডিট করার প্ল্যান নাই, পিএনজি, ঠিক আছে? পিএনজি ফরম্যাট খুবই বিখ্যাত ফরম্যাট, যারা আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ইমেজ খুঁজি নেটে তখন আমরা লিখি লাস্টে কি পিএনজি, ঠিক আছে? এটা সবাই পরিচিত, জাস্ট ওকে। এই পিএনজি কেন বললাম, পরে এডিট করার ইচ্ছা নেই, এই জন্যই তো। ওকে, চলে আসছে অলরেডি, আমরা নিয়ে আসছি ইলাস্ট্রেটরে, এখন কিন্তু ঠিকই ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, দেখছেন? আবার এমবেড, তো ওই একই অপশন, টেক্সটটা কিন্তু থাকবে নিচে ভাইয়া, ঠিক আছে? এটা একটু মনে রাখেন ছোট করে আর কি। সিলেক্ট, কোন অপশনটা জানো? এই তো দেখলেন লেখা শুরু হচ্ছে, দেখছেন? সবচেয়ে বেশি থাকে। এটা যদি জাস্টিফাই করা আছে কিনা, হ্যাঁ করা আছে, এই জন্য দুই দিকে সমান লাগতেছে। এই তো, আর কোনো কোশ্চেন আছে? যে কোনো শেপ দিয়ে হবে, ইমেজ দিয়ে হবে, ইলাস্ট্রেটর অল টাইম এটা হবে। ইলাস্ট্রেটর তো হচ্ছে যে ম্যাগাজিন ব্রোশিওর ডিজাইন করার জন্য খুবই বিখ্যাত, তো এই ধরনের ফিচার তো ইলাস্ট্রেটর থাকা স্বাভাবিক। কথা প্রসঙ্গে আসছে দেখাই দিলাম, কিন্তু এটা আসলে কাজ আছে, সিরিয়াসলি এটার অনেক কাজ আছে। যখন কাজ আসবে তখন কিন্তু একটু মনে রাখার চেষ্টা করে থাকি। ওয়াটারমার্ক দিয়ে কি করবে? মানে তুমি কি চাপসা করে মানে এটা তো তুমি এই যে আমি এটা একটু রিমুভ করে দেখেন, বুঝে ফেলছি। তুমি যদি সবচেয়ে ভালো হয় পেছনে নিয়ে করতে পারো, শিফট কন্ট্রোল লেফট ব্রেকেট, এবং পেছনে নেওয়ার পর তো একেবারে বাইরে ক্লিক করা যাবে না, কারণ করলে ধরতে পারবো না, উপরেরটাকে আবার লক করে ধরতে হবে, ঠিক আছে? তো পেছনে নিয়ে রাখতে কমাই দাও। যদিও ওয়াটারমার্কের এই যে ট্রেডিশনটা এখন কালচারটা নাই, মানে কি আমরা যারা আগে বিভিন্ন প্রাইভেটের শীট নিতাম তখন কিন্তু এরকম শীটের টিচাররা দিয়ে রাখতো। এরকম নিতে না। পরবর্তীতে যখন আমরা শুরু করছি, শীত তৈরি করা সবাই জানি অনেক কঠিন, কোনটা বিষয়ের উপর যখন আপনি জানেন, অনেক জানেন, তো আপনি শীত বানাতে গিয়ে বসে দেখেন কি অবস্থা। জানেন কি না জানেন, কিন্তু শীত তৈরি করা। আমরা তো আমাদের এসে করছি ঢাকাতে যখন কষ্ট করে দেখলাম যে না ওরা তো শীত দেখেছে, কথা হচ্ছে যে আবার তৈরি করতে চাই তাহলে তাকে লিখতে হবে, আর যিনি লিখবে উনি ওয়াটারমার্ক থাকলে কি না থাকলে কি বুঝতে পারবে। এই যেটা আমরা করতে করতে এখন আমাদের কোনো সিটে আপনি কোনো ওয়াটারমার্ক পাবেন না। ওয়াটারমার্কের ট্রেডিশন এখন আছে, খুব কম, আগে ছিল। তবে ওয়াটারমার্ক ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ওয়াটারমার্কের কথা ভাবেন যে কোথাও ব্যবহার করা হয় কিনা, এটা একমাত্র প্যাডের মতো হবে। প্যাড বলতে দুই ধরনের প্যাড পাওয়া যায়, একটা হচ্ছে আপনার ওই যে ডক্টররা যে এইসব না, আমাদের প্যাড হচ্ছে অফিসিয়াল প্যাড। কোম্পানির কাছে যদি আপনি কোনো দরখাস্ত দিতে চান, অ্যাপ্লিকেশন লেটার যেটাকে বলে, এটা প্যাড। আপনাকে যদি জব দেওয়া হয় এটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওইটা অফিসিয়াল প্যাড। আপনাকে যদি বিদায় করে দেওয়া হয়, ওইসব প্যাডে ব্যবহার হয় কোম্পানি টু কোম্পানি যখন ডিল করে, তো ওদের প্যাডের সাথে প্যাড দিয়ে দ্রুত কমিউনিকেশনটা করে, বুঝতে পারছেন? হ্যাঁ, বিবৃতি যত আসে অফিসিয়াল প্যাডে, তো ওই প্যাড ডিজাইনটা আমরা শিখবো। প্যাড ডিজাইনে কখনো কখনো এটা দিতে হয়, ঠিক আছে? এটা মানে ছবি না, ওই লোগো আর কি, ঠিক আছে? তা আমরা আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আমি নেক্সট থেকে আসলে রিভিউ করাতে একটু আলোচনা হইতেছে বেশি, তাহলে কিন্তু আমাদের এই 5-10 মিনিটের মধ্যেই এই রিভিউ শেষ হয়ে যেতে আমি জানি। সেটা ক্লিয়ার করার জন্য করতেছি, যেন এই বিষয়টা আমি শুরুতে আপনাদের বলছি যে আমরা শুধু ভালো শিখবো না, যদি ফিউচার মেন্টর জগতে যান ওইভাবে আপনারা লিড দিতে পারেন, বেসিকটা যেন অনেক ডিপ্রেস হয়, এই জন্য কিন্তু আমি একটু ডিসকাস করতেছি। নাহলে কবে ওদের প্রায় 60 মিনিটের কাছে আমরা চলে গেছি, তো চলে গেছে কিন্তু রিভিউ করতে করতে। তো আমাদের আর কোনো রিভিউ কি প্রয়োজন আছে আজকে? তো 9 নম্বর প্রজেক্টে আমরা কি শিখবো? 9 নম্বর প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি ইনভেলপ ডিস্টর্ট নামে একটা অপশন,
এই ইনব্লার ডিস্ট্রোট অপশনটা মূলত যারা আমরা ফিউচারের টি শার্ট ডিজাইনে নিজেকে ওইভাবে ইনভলভ করব তাদের জন্য একটা আদর্শ অপশন। আর এমনিতে যারা আমরা প্রিন্ট রিলেটেড গ্রাফিক্সে কাজ করবো বলতে লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন এসবে খুব কম কাজে লাগবে, ঠিক আছে। এক একটা বিষয়ের জন্য এক একটা অপশন তো বেশি কাজে লাগে, এটা তো সবাই জানেন। তো আমরা শিখতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে ইনভেলপ ডিস্ট্রোটের মধ্যে কি কি অপশন আছে একটা একটা করে শিখবো। যেমন ধরেন এই টেক্সটটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে চান, তাই তো? কি কাস্টমাইজ করবেন? যেমন এইটার পা গুলোকে আপনি রাউন্ড করবেন, তো এটা আপনি কেন পারতেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাঙা আছে বা ভাঙলে এটা সম্ভব, ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি ভাবতেছেন এটার মাথাগুলোকে আমি যদি এপাশে সেট করে দেই, এটার মাথাটা যদি আপনি এপাশে সেট করে দেই, আবার এখানে কর্নার বের হইলো না, তাহলে আমি কি কর্নার বানাইতে পারবো? সব আপনারা জানেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল, যে রাউন্ড হয়ে আছে কর্নার করবো, সব কিন্তু আপনারা জানেন। যেমন আপনি এটাকে এইভাবে নিতে পারবেন, এটাকে এদিকে নিতে পারবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যে আপনার মতো করে টানা টানা কাস্টমাইজ করতেছেন, ফুল বডিটা নিয়ে কিন্তু টান দিচ্ছে ওখান থেকে, এটা টান দিচ্ছেন কোত্থেকে? এখান থেকে, নিচ থেকে। কিন্তু স্টার্ট হয় কোত্থেকে দেখেন? একদম মানে শুরু থেকে, খেয়াল করছেন? কিন্তু আপনি চান শুধু নিচের অংশটাকে একটু কাস্টমাইজ করতে, উপরের দিক দিয়ে সমান থাকুক। তো এই উপরের দিকে সমান থাকুক বলতে সেটা তো থাকতেছে না, উপরে সহ কিন্তু হচ্ছে। এই কাজটা যদি আপনি প্রপারলি করতে চান, আপনাকে হেল্প করবে ইনভেলপ ডিস্ট্রোটের প্রথম অপশন। এটার নাম হচ্ছে, দেখি কি নাম, ইনভেলপ ডিস্ট্রোট মেক উইথ মেশ। এখন বলতেছেন এটা দেখাইছেন একটা, এই অপশনটার সাথে আমরা আরেক জায়গা থেকে খুবই পরিচিত। এই অপশনে চিনেন? এই অপশনে আমরা গেছেন, এমন কেউ আছেন এখানে? ফটোশপে গেছেন, ইলাস্ট্রেটর আমি আপনাদের বলছিলাম এটা এখানে আছে, ওই একই অপশন। এই অপশনটা চিনেন তো সবাই? এটা নিয়ে কথা বলতেছি না শুধু আর কি। তো পরের অপশনটা হচ্ছে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ মেশ। এখানে অত বেশি গুরুত্বপূর্ণ শর্টকাট না যে আপনাদের খুব খেয়াল করে শিখতে হবে, শিখতে হইলে আমি বলবো। নেক্সট, এখানে দেখেন আমাদের এই টেক্সটটাকে অলরেডি ভাঙা আছে, এখন আবার বলতেছে যে গ্রিড সিস্টেমে যদি সেপারেট ভাবে ধরতে চাই, কতগুলো লাগবে সেটা আপনার ইচ্ছা, যত ইচ্ছা দিতে পারেন। আমি আমাদের চারটাতে থাকি, ঠিক আছে, জাস্ট ওকে। এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়ে গেছে, চারটা কলাম চারটা রোতে। এখন আপনি যদি মনে করেন অ্যাঙ্কর পয়েন্ট কাস্টমাইজ করবেন, করতে পারবেন। যেমন ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলেন, ডিরেক্ট সিলেকশন টুল টান দেন, উপরের অংশে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, দেখছেন? এই যে পুরা কাস্টমাইজ কিন্তু করতে পারছেন, উপর দিকে একদম সমানই আছে। এটা আমাদের টি শার্টে অনেক সময় কাজে লাগে। টি শার্ট হচ্ছে এমন মজার মানে টপিক গ্রাফিক ডিজাইনে, আপনি যদি মনে করেন যে শুধু সামান্য ওকে লিখছেন, মনে করেন কি বাইরে প্রো ফন্টে সামান্য কি কি লিখছেন, ওকে, এটাই ডিজাইন, এইটাই ডিজাইন। এবং এরকম ডিজাইন কিনতেছে, পড়তেছে, দেখতেছে, এটাই। আবার দেখুন কি আর মাথা থেকে এটা শুধু নিচের অংশটা বসাই দিচ্ছেন ভাইঙ্গা, আমি একটু ভাঙি, ডিরেক্ট সিলেকশন টুল উঠে দেব, এইটাই, এটাই ডিজাইন হিসেবে চলতেছে খুব, দেখবেন। ক্লাসে আরো কথা হবে, ওদিকে আর যেতে চাই না, গেলে আবার আরো সময় চলে যাবে। তো এটুকু বুঝছেন সবাই, মানে গ্রিড সিস্টেমে আপনি শুধু টেক্সট কেনা শেপের মধ্যে কাজ করতে পারবেন। তো এখন এখানে কি এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে দিছে হচ্ছে যে আমরা এরকম ব্যানও করতে পারি ইচ্ছা করলে, যেটা আসলে এই র্যাপ অপশনের মধ্যে নাই, বুঝতে পারছেন? মানে আমরা এর চেয়ে তো বেশি যদি এক্সট্রিম ভাবে কাস্টমাইজ করতে চাই, আমরা ওই মেশ অপশনের মাধ্যমে যে কোনো টেক্সট অবজেক্ট যে কোনো কিছুকে আমরা আরো বেশি ব্যান কার্ভ এগুলো করতে পারবো, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেটা দেখা শেষ করবো।
এডিট আবার অবজেক্ট মেনু থেকে এনভেলপ ডিস্ট্রিবিউট মেশ চারটাই থাকুক। তো ডিরেক্ট সিলেকশন টুল এই যে দেখেন ভেতরে থাকা দ্বিতীয় সারির সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট টাচ করলাম, শিফট ধরে এরপরের লাইন বাদ দিয়ে পরের লাইনে থাকে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট টাচ করলাম। তাহলে এখন 2 লাইনের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট হয়েছে কিনা? হ্যাঁ। এখন এরোর মাধ্যমে, যেহেতু হাত দিয়ে করা যাবে না, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একটাতে টাচ করতে গেলে আরেকটা ডিসিলেক্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা এরোর মাধ্যমে, এরো তো সবাই চেনেন, লেফট এরো, রাইট এরো, ঠিক আছে, আপনি চাইলে এরকম এরোর মাধ্যমে এরকম সুন্দর ফ্ল্যাগের মতো ঢেউ এদিকে অথবা এদিকে বানাতে পারবেন। জি হ্যাঁ, সব উপরে নিচে দেই নেই, জাস্ট এগুলো ডানে বাইরে দিচ্ছি, কাজ শেষ। এখন আপনি মনে করেন এটা আমাদের কালার করতে চান, কি করতে চান, কিছু তো হচ্ছে না, কারণ ওই যে একটা অপশন অ্যাক্টিভ করে রাখছেন, এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড, ওকে। এখন আপনি ঠিকই কালার করতে পারবেন, গ্রেডিয়েন্ট করতে পারবেন, এই যে ফিল করতে পারবেন ইচ্ছা। আশা করি বুঝতেছেন। নেক্সট হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপেও কি এই ধরনের র্যাপিং করতে পারবো। কাঙ্ক্ষিত বলতে মনে করেন এটা তো আপনার মতো করে করছেন, এখন আপনি বললেন যে আমার শেপটা এরকম পারফেক্ট ওভাল আছে, আমার এটার মধ্যে টেক্সটটা অ্যাকুরেট করে দেন। এটাতে অনেকে মনে করে যে মনে হয় বুঝছি তো, এটা মাস্কিং হবে, পেছনে নিলেন, এটাকে বড় করলেন এভাবে, যদি ভেঙে ফেললে ভালো হয়, ভেঙে ফেললাম, এরকম করলেন, মাস্কিং হবে হয়তো বা, এই যে এই পাশে নিলেন, তারপরে এটাকে আরো এদিকে আনলেন, কিন্তু সবটুকু লেখা কিন্তু মাস্কিং আসে না। এটাকে কখনো ই মনে হবে নাকি কখনো এফ মনে হবে, এটা আমরা যারা দেখছি তারা ই ভাবতেছে, কিন্তু নর্মালি ই ভাবার সুযোগ নেই, কারণ মাস্কিং এ চলে গেছে ম্যাক্সিমাম অংশ, তাই না? তা আমি চাই আমার ফুল টেক্সটটা এর মধ্যে থাকুক, এটাও অ্যাজ লাইক মাস্কিং, কিন্তু এটা করতে হয় কোন অপশন থেকে, সেটাই আমরা দেখাবো। এটা আমাদের টি শার্টের ডিজাইনে অনেক কাজে লাগে। সেটা হচ্ছে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, সরি এটা কি টাচ লাগে, ওকে, দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, টাকা ভাঙা হইলেও কোনো সমস্যা নেই, আর না ভাঙা হলেও কোনো সমস্যা নেই। অপশনটা কোথায়? অবজেক্ট ইনভ্লেভ ডিস্টোর্ট মেক উইথ টপ অবজেক্ট, উপরে থাকবে অবজেক্ট, নাম শুনে বুঝতেছেন না? বাস, কাজ শেষ। দেখেন সর্বোচ্চ চেষ্টা করছে সে ভিতরে নিয়ে আসতে, সবটুকু লেখা। এখন আপনি যদি আপনার মতো করে একটা শেপ তৈরি করেন, যে এটার মধ্যে কি পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আপনি যেভাবে যে কোনো শেপে আপনি চাইলে আপনার লেখাকে এভাবে ইন করাইতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগে আমাদের এই অপশনটার কথা মনে রাখলে, এই ধরনের কাজ দেখলে ভয় পাওয়ার কিছু না, যে আমি তো স্যার আর্টিস্ট না, কি চাইলে এরকম একটা ডিজাইন বানাতে পারবো। অন্য একটা ডিজাইনের একটা শেপের মধ্যে আপনি ইন করে দেন, দেখবেন যে একটা কিছু হয়ে গেছে। এটাই আপনি টি শার্টে রেখে দেন, প্রেজেন্টেশন করেন, তার ডিজাইন মানুষ মনে করবে। ঠিক আছে, আমরা অনেক সময় এরকম বিভিন্ন শেপের মধ্যে এরকম লেখা দেখি, বিভিন্ন মনে করেন যে অর্থবহ শেপ, যে শেপের অর্থ না এটা দিয়ে কিছু বোঝা যাবে না, কিন্তু কোনো অর্থবহ শেপের মধ্যে আপনি একটা ফ্লাওয়ার অথবা কোনো একটা স্পেসিফিক সিম্বল, তার মধ্যে আপনি আপনার পছন্দের টেক্সট দিয়ে মাস্কিং করেন, এইভাবে দেখবেন যেটা রেজাল্ট বা একটা ফিডব্যাক দিচ্ছে বা একটা ফিল পাওয়া যাচ্ছে কিছু একটা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এখানে কি দেখানো হচ্ছে, এখানে আসলে আমরা নিজেরা একটা স্ট্রোকের মাধ্যমে এরকম শেপ বানাইছি। তো এটা কিভাবে বানাবো? স্ট্রোক, স্ট্রোক কালার দিতে হবে, অ্যাড ডিরেক্ট সিলেকশন টুল, এই এটুকু বুঝে সবাই, এটা একটা কপি রাখেন, এরপরে এটাকে নিচে নামান, ও এন্টার, ফ্লিপ হরিজন্টাল, ডিরেক্ট সিলেকশন টুল জয়েন, ডিরেক্ট সিলেকশন টুল জয়েন, ডিফল্ট কালার নিয়ে আসেন, টোটাল সিলেক্ট, ইনভ্লেভ ডিস্টোর্ট, টপ অবজেক্ট, এখন একটা এখানে রাখা হয়েছে, এটা হয়তো একটু মোটা, সরি অর্ধেকটা আসছে, ডিরেক্ট সিলেকশন টুলে তো অর্ধেকটা আসবে, মূলত নিতে হবে সিলেকশন টুলে। ঠিক আছে, তাহলে একটু মোটা করতে পারেন, শুধু সাজানোর জন্য এটা করছি, আর কিছু না। আর এটাকে আমরা ফ্লিপ করে দিছি ডিরেক্ট সিলেকশন টুলে, আর আর এভাবে কর্নারগুলো দুইটা সিলেক্ট, কন্ট্রোল জে, জয়েন হয়ে গেছে, এটা একটা শেপে হয়ে যাবে এখন। এই যে বুঝতেছেন, চাইলে এরকম মজা মজার ডিজাইন কিন্তু মিনিস্টার বানাতে পারবে। আর এটা নিয়ে তো কথা বলতে চাই না, এটা তো এটা একটা ওভালের মধ্যে করা হয়েছে, দুইটা ওভাল, এই ধরনের রং যদি দেখতে চান পেছনে, তাহলে তো আপনাকে একটা ওভাল রাখতে হবে, কারণ এটা যদি এটার মধ্যেই করে ফেলেন তাহলে তো আর নিচের কালারটা থাকতেছে না। ঠিক আছে, এমনকি আপনি যদি এটার মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করেও মাস্কিং করতে চান সেটাও পারবেন। একটা এক্সাম্পল দিই, ধরেন এখান থেকে কোনটা দিব, ভেতরে কোনো একটা ইফেক্ট দিব, ওয়েভ, এই দেখেন ভেতরে দিতেছি কিন্তু এবার। ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট থেকে এটা নিজে একটা ডিজাইন, এটার মধ্যে আর কি ইফেক্ট দিবেন, তারপর বলতেছি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে, দেন কখনো এরকমটা অনেক সময় দেখি, এরকম মধ্যে 3D আমরা অনেক সময় দেখি, বেশ দিতে হচ্ছে,
তো এখানে কোনো ডিজাইন দেখে আমরা আশা করি ভীত হবেন না। চলে যাচ্ছি ব্ল্যান্ড অপশন, অত্যন্ত মজার, এবং এটা নিয়ে এখন অনেক কথা হবে এবং এটা নিয়ে পরবর্তীতেও কথা হবে। মানে এটা এত বেশি মানে ব্যাপক এটা কাজকর্ম যে এখনো কথা বললেও শেষ হবে না আর কি, এত টাইপের কাজ করা যায়। ব্ল্যান্ড হচ্ছে খুবই 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 মজার, এবং যারা এটা ব্যবহার জানে এটাতে অনেক কিছু করা যায়। একটা এক্সাম্পল দিই কাজ শুরু করার আগে। যেখানে একটা শেপ আছে, আপনাকে যদি প্রশ্ন করি যে আরো কয়েকটা শেপ এখানে নেন, আপনি জানেন যে কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করা যায়, খুব সহজ করে ফেলছে। এখন আমি যদি আপনাকে টার্গেট দেই যে এই পর্যন্ত আমার 5টা শেপ লাগবে, তাহলে আপনি কি এরকম করবেন? 2, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কাটতে এভাবে হয়ে গেছে না? 5টা কোথায় বলছে? এই দুটো তো পা ভেতরে বলতেছে 5টা। এখন আপনি যদি এখন 6টার কথা বলি, 7টার কথা বলি, এখন কি আর সম্ভব? আবার প্রথম থেকে না, 7টার কথা বলছে, একটু কমা কমা দিই, কন্ট্রোল ডি, 2, 3, 4, 5, 6, 7, ব্যালেন্স হয় না। ব্যালেন্স করার জন্য সেই অপশনও জানেন আপনারা, স্পেস ডিস্ট্রিবিউট করা যায় মোটামুটি, কিন্তু একটা আমাকে আনসার দিয়ে দিছেন। এবার প্রশ্ন হচ্ছে, একটা যদি ছোট হয়, এইটার আনসার আপনি আর কোনোভাবেই দিতে পারবেন না। ওটা কিন্তু আপনি মোটামুটি পার পেয়ে গেছেন। এটা কি আপনি এরকম করবেন নাকি? একটা একটু ছোট করবেন, তারপর আরেকটু একটা ছোট করবেন, দেখি তো আরেকটা মানে আরেকটু ছোট হবে। এরকম করতে করতে এই জায়গায় পৌঁছার আগে দেখবেন যে এত ছোট হয়েছে যে এর চেয়ে ছোট। মানে মোট কথা হচ্ছে কম্বাইনলি ছোটোর দিকে চলে যাবে বা ছোট থেকে বড় দিকে চলে আসবে। এই একমাত্র টুল হচ্ছে প্ল্যান টুলের শর্টকাটটা। আমাদের খুবই পরিচিত ডব্লিউ, যেটা আমরা ফটোশপ ব্যবহার করছি। ম্যাজিক কন্ট্রোলের শর্টকাট ছিল, এখানে ম্যাজিক কন্ট্রোলের শর্টকাটটা হচ্ছে, আমি ভুলে গেছি, ব্যবহার করা হয় না খুব বেশি। ওয়াই, অলরেডি আপনারা ম্যাজিক টুলটা ব্যবহার করছেন নাকি না? ব্যবহার করার কথা, তাহলে আমার সব প্রজেক্টে বাইর করতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি ব্ল্যান্ড টুলে। কোনো অবজেক্ট সিলেক্ট করে আসতে হবে না, সিলেক্ট করে আসলে কোনো প্রবলেম নাই, আবার সিলেক্ট না করে আসলে কোনো প্রবলেম নাই। শুধু আপনি এই টুলটা নিয়ে ওইটার উপরে একটা ক্লিক করেন, এটার উপরে একটা ক্লিক করেন, শেষ কাজ। বলতে পারেন এতগুলো কে কমান্ড দিচ্ছে, অটোমেটিকলি আসছে, আপনি কমাই দেন, সমস্যা কি? স্পেসিফিক স্টেপ এখানে আছে হচ্ছে 14টা, আপনি 3টা করে দেন, ওকে? 3টা আছে। আপনি যদি বলেন যে 3টা করবো না 10টা করবো, আমি জানি না, আমি বাড়াতে চাই কমাতে চাই, তাহলে আপনি সংখ্যাটা সিলেক্ট করে কিবোর্ডে আপেরও দিয়ে এখানে তাকায় থাকেন, ডাউনেরও দিয়ে তাকায় থাকেন, চলবে এটা? এই একটা বিষয় কতভাবে যে করা যায়, সাইজ কনভার্ট করবে, কালার কনভার্ট করবে, সব এখানে নিতেছে একটা স্টার, সরি একটা কি বলে রেক্টাঙ্গুলার, এখানে নিতেছে একটা স্টার, অন্য একটা কালার, ঠিক আছে? সবই কিন্তু পার্থক্য আছে, সাইজও পার্থক্য, শেপেরও পার্থক্য, রঙেরও পার্থক্য। ব্ল্যান্ড টুল আপনার সব পার্থক্য কম্বাইন করে দিবে। দেখছেন? আপনি স্টেপ কমান, হয়তো দেখতে ভালো লাগে। অনেক 162টা হয়েছে, আপনি 10টা দেন। জি, ব্যাংক করতে যাচ্ছেন? ব্যাংক করি তাহলে পরে হবে, হবে না, সুন্দর ব্যাংক হবে, খুবই স্মুথ। অ্যাক্টিভ থাকাতে মজার বিষয় হচ্ছে, অ্যাক্টিভ থাকার কারণে এক্সপ্যান্ড যেহেতু আপনি করেন না এখনো, আপনি চাইলে কি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই যে এক্সপেরিমেন্ট, এটা কিন্তু দারুণ একটা জিনিস। হোক আর না হোক, ট্রাই করি না, যদি এখন নাও হইতো তাও কিন্তু দক্ষ নেই, কারণ এখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না যে হইতেই হবে, ঠিক আছে? আমরা এখন শেখার জন্য চেষ্টা করতেছি। তাহলে ব্ল্যান্ড টুল তার মানে হচ্ছে সবভাবেই পসিবল হচ্ছে মনে হচ্ছে। তো এই এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে, বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? আসেন আরেকটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কালারটাকেও সে স্ম্যাশ করে। যেমন আপনি এখানে একটা শেপ নিয়েছেন, খুবই ডিপ কালার বা যে কোনো কালার, এর মধ্যে একটা শেপ নিয়েছেন, লাইট কালার, এই যেখানে আছে, উপরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, ভেতরে থাকতে পারে। দয়া করে স্ট্রোকটা দিবেন না, এখন আপনি ম্যাশ করতে চাচ্ছেন যেহেতু, স্ট্রোকটা দিবেন না, শুধু কি থাকবে? তো ব্ল্যান্ড টুলে চলে আসছি, ডব্লিউ, এখানে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক। এমনকি আপনি যদি এটাতে অন্য কোনো কালার দেন, সেরকম কালার শো করবে, ডিরেক্ট সিলেকশন করে দিতে হবে। এটাতে যদি দেন, সেরকম ডিরেক্ট সিলেকশন করে দিতে হবে, ঠিক আছে? কাজ শেষ হয়ে, এই যে এখন মনে হইতেছে একটু যদি ভেতরে আনতে পারতাম, ডাবল ক্লিক, আইসোলেশন মোডে যাবেন, গিয়ে আপনি নিয়ে আসেন। এদিকে যাবেন না, ছোট করবেন, ওকে, রোটেট করবেন না, কালার সাদা করবেন, একটু রেডিয়াস দিতে যাচ্ছেন না, একটু এদিকে বের করবেন, ইচ্ছা কাজ শেষ, বের আসে। তো এই হচ্ছে সব, মানে মূলত খুবই ডিপলি মানে এটা কাস্টমাইজ করা যায়। করা যায় এমন কোনো ফিচার মনে হচ্ছে নাই। এখানে কি করা হচ্ছে একটু দেখায়, ডাবল ক্লিক করে মনে হয় দেখলে বুঝতে পারবেন। সরি, আমি একটু বের করি, নাহলে খুবই টাফ। বোঝা যাচ্ছে? পলিগন শেপ দুইটা, উপরে ভেতরে একটা ছোট, উপরে একটা মানে বড়। তারপরে এরকম হয়েছে কেন? ভেতরটাকে ডাবল ক্লিক করে রোটেট করে দিচ্ছি। এই যে আমি আপনাদের দেখাই, ডাবল ক্লিক করে সিলেক্ট, রোটেট, যত রোটেট করুন তত ঘন হবে, মূলত এটা এমন ছিল।
বুঝতেছেন? কোনো কোয়েশ্চেন আছে? না। ব্লেন্ড টুলের শেষ বিষয় হচ্ছে আপনি যদি কোনো স্ট্রোক তৈরি করেন সেটা পেন্সিল অথবা পেন টুল অথবা ব্রাশ টুল বা আপনি অন্য কোনো শেপ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম স্ট্রোকেও ব্লেন্ডিং করা যায়, কিন্তু শর্ত হচ্ছে ওই স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে, একদম উপরে। কয়টা হয়েছে স্টেপ? জাস্ট একটা, ওই দুটো তো ছিলই, একটা। দেখি তো একটা কিনা, এখানে বাড়ান, এখন অনেক বেশি লাগবে। ওকে, এখন আপনি যদি বলেন যে একটা কালার চেঞ্জ হবে, ওকে স্ট্রোক অন করেন, ডিরেক্ট সিলেকশন হলে অবজেক্ট সিলেক্ট করেন, কোন কালার লাগবে বলেন, অবজেক্ট সিলেক্ট করেন, সেটা বলেন কোন কালার লাগবে। বুঝতেছেন? ডাবল ক্লিক করে আপনি মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন, অনেক জায়গা আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ধরনের প্যাটার্ন দেখতে পাবেন। আপনার কখন প্রয়োজন হবে, আপনি যদি সার্টিফিকেট ডিজাইনের কাছ থেকে ওই সার্টিফিকেট জন্য পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ডকুমেন্ট লাগবে। এছাড়া ওয়ালপেপার তৈরি করা তো ওরকম প্রফেশনাল কাজের মধ্যে পড়ে, ফান করার জন্য নিজের জন্য ওয়ালপেপার তৈরি করতে পারেন অনেক সময় এরকম ধরনের। এছাড়া আমি ওইভাবে এই ধরনের প্যাটার্ন দিয়ে কোনো সিরিয়াস কাজ নাই, শুধু সার্টিফিকেট ডিজাইন। যেদিন আপনাদের সার্টিফিকেট ক্লাস হবে তখন হয়তো এটাতে একটা এক্সাম্পল দিব। আর কোনো কোয়েশ্চেন নাই তো? তাহলে আমাদের মোটামুটি এই প্রজেক্টের শেষ টপিকে চলে আসছি। খুবই পপুলার অপশন, আমরা ফটোশপে অনেক করছি এটার ব্যবহার, নাম হচ্ছে এডিটর টুল। এবং আমরা একটা শর্টকাট সম্পর্কেও জানি, কি যেন ছিল, ই। এখানেও শর্টকাটটা আছে, এর ভিতরে নাই, কিন্তু কিসের মধ্যে আছে আমি একটু শেপ ড্র করে বলতেছি। এটা হচ্ছে শিফট ই, বুঝতে পারছেন? শিফট কত ক্লাসে শিখছে, শুধু ই, শুধু ই হচ্ছে, আর শিফট ই হচ্ছে ইরেজার টুল। কিন্তু এখানে ইরেজ টুল নেওয়ার পরে আমাদের নিশ্চয়ই মনে পড়ার কথা, রাইট ক্লিক করে সফট ব্রাশ, হার্ড ব্রাশ এগুলো ইউজ করছি, কিন্তু আজকে সে কথা মনে করলে লাভ নাই, কারণ এখন কোনো ব্রাশ এখানে নাই। তাহলে কি হিসেবে কাজ করবে এটা? জাস্ট হার্ড ওভাল হিসেবে কাজ করবে, কোনো সফটনেস নেই। ঠিক আছে? আবার আপনি যখন বড় করতে চাইবেন, বড় করার অপশন কোথায়? রাইট ব্র্যাকেট দিলে বড় হবে, লেফট দিলে ছোট হবে। ঠিক আছে, অনেকটা আগের মতোই আছে, কিন্তু হঠাৎ করে আবার বড় করে ড্র করতে গিয়ে দেখলেন মনে হবে কি পেইন্ট করতেছেন, মনে হোয়াইট কালার, যখন আপনি ক্লিকটা ছাড়বেন তখন টের পাবেন। ঠিক আছে, কাজ শেষ। এই হচ্ছে ব্যাপার। এবং আপনি যদি মনে করেন সমানভাবে কাটতে চান, হঠাৎ করে এরকম রেক্টাঙ্গুলার বক্স বানাইতে হবে, কিছু করার নেই, আসলে এটার ভিউ এরকম। ঠিক আছে, কাজ শেষ, এখন রেক্টাঙ্গুলার হয়ে গেল এখন। বুঝতে পারছেন? দ্বিতীয় টুলটার কাজ কি? দ্বিতীয় টুলটার নাম হচ্ছে কেচি টুল, সিজার টুল। সিজার টুলে কি করবেন? এই যে এখানে একটা ক্লিক করবেন, একেবারে পাতের মধ্যে, এখানে একটা ক্লিক করুন পাতের মধ্যে, শেষ কাজ। পাতা না দিলে কিন্তু নোটিফিকেশন দিতে পারে, কাজ শেষ। দেখেন, দুসরে ক্লিক করে সাথে গ্লাসের মতো আর কি বলা যায়, ভেঙে পড়ে। নেক্সট এবং লাস্ট অপশন হচ্ছে ইরেজারের মধ্যে, এটা নাম হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজ হচ্ছে আপনার ক্লিক শুরু করতে হবে বাইরে থেকে, ভেতরে যাই করেন না কেন আবার বাইরে এসে শেষ করতে হবে। কিন্তু এটা করার পরে অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা এখনো দুইটা সিলেক্ট আছি, আলাদা হইলো না কেন, এই পেইন এখন নিয়েন না, বাইরে একটা ক্লিক করে এবার দেখেন হয়েছে। কারণ আমরা কাটার পরে মনে করি যে মনে কাইটা গেছে, আলাদা হইলো না কেন, এই একটা প্যারা নিয়ে নিই না। আবার বলতেছে, এটা কিন্তু আমাদের একটা কমন প্রবলেম হয়, আমাদের সব স্টুডেন্ট এটা নিয়ে কোয়েশন করে যে আমি স্যার সিজার টুলে কাটি, কাটার পরে কত চেষ্টা করলাম, আলাদা করতে হয় না। একটা বার বাইরে ক্লিক করবেন, দেন হবে ঠিকই, মনে থাকবে। এবার আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আমাদের আলমদিন আইটের লোগো খুবই ফাস্ট বানানো যায়, সেটা হচ্ছে নাইফ টুলে করতেছি, অল্টার শিফট ধরতেছি পারফেক্ট, অল্টার শিফট ধরতেছি পারফেক্ট, কাজ শেষ। আমি স্পেসটাকে কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 2 3 4 5 6 7 8 10, এবার রোড করে দিলে পারে। এখন বলতে পারেন আপনি কাউন্ট করলেন, আর কোনো অপশন নাই, সেই সনাতন পদ্ধতিতে আপনি ফাঁকা তৈরি করলেন, আসলে আছে ওইদিকে এখন যেতে চাই না, এখানে পরে কথা। একদম ম্যানুয়ালি অপশন আছে, আপনি কত পিক্সেল আছে, আমরা এখন সামনে এটা পাইছি, মনে পড়ছে করে ফেলছি। নেক্সট চলে যাচ্ছি, এটা আসলে একটা স্টিকার করার মাধ্যমে নাইফ টুলটার আর একটা এক্সাম্পল, আর কিছু। ওভাল পারফেক্ট ভাবে কাটার জন্য আপনারা জানেন অল্টার এবং শিফট ধরতে হয়, শেষ কাজ, বাইরে ক্লিক, রোটেট। দেখছেন? এটার মধ্যে আমরা আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্ট ইউজ করে ফেলি, কথা শুনতেছে না কেন? গ্রেডিয়েন্ট টুলে যাইতে হবে তো, এই শেষ কাজ। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করেন আর একটু, ওটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন ইচ্ছা, আর এটার মধ্যে আপনি কালার ইউজ করতে পারেন। এটা এই তো স্টিকার একটা ফিল আপনাকে দিবে। যদি ধরনের কেউ স্টিকার তৈরি করেন, মানে স্টিকার একটা
যেমন উঠে যায় স্টিকার লাগানোর পরে, ওই জিনিসটা একটা তৈরি করা। মূলত এটা আমাদের কোনো প্রফেশনাল কাজ না, আমরা জাস্ট নাইফ টুলে একটা প্র্যাকটিস করবো কিভাবে, একটা কাজ তো করতে হবে, সেগুলো দিচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 9 এবং আজকের ক্লাসের শেষ চ্যাপ্টার। আসলে যেটা বেশ গুরুত্বপূর্ণ না, মানে আপনারা এটা প্র্যাকটিস করেন কোনো অসুবিধা নেই। একটা অপশন আছে 3D, নাম শুনে আমরা ইন্টারেস্ট ফিল করি, কিন্তু ওইরকম প্রফেশনাল কাজ এটার মধ্যে হয় না, মানে ইলাস্ট্রেটর খুব বেশি একটা হয় না। আর 3D নিয়ে যারা কাজ করে, 3Dর জন্য আলাদা সফটওয়্যার আছে, 3D স্টুডিও ম্যাক্স আছে, সিনেমা 4D নামে সফটওয়্যার আছে, এবং ব্লেন্ডার এই ধরনের 3Dর বিভিন্ন ধরনের বড় বড় সফটওয়্যার আছে। এগুলা দিয়ে আমরা হয়তো পরবর্তী করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরের বেসিক লেভেলে 3D। তো এটা আসলে ইন্টারেস্ট কাজ করলে একটু দেখে রাখলে ভালো, ইন্টারেস্টটা কমলো আর কি। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই যে 3D রেক্টাঙ্গুলার, এগুলো বাসায় দেখবেন, কনভার্ট টু সরি এখান থেকে এক্সট্রুডেন্ট বেভেল, তারপর হচ্ছে রিভলভ, এগুলো একটু বাসায় দেখেন। যেমন আমি এক্সট্রুডেন্ট বেভেলে দেখাইতেছি এখন, এই যে মুভ করা, তারপরে এই যে ডেপথ বাড়ানো দেখছেন, কমানো, তারপরে এই যে আপনি রোটেট করতে পারবেন আস্তে করে, টুইস্ট করা, খুব খুব রেয়ার, মানে ব্যবহার করা হয় না বললে চলে। তো এগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে করবেন, এখানে স্ট্রোক দিলে স্ট্রোক কাজ করবে, এই যে, ঠিক আছে। তো খুব বেশি টেনশনের কিছু নেই। এখন এগুলোর কি দেখানো হয়েছে, এটা এটা আসলে একটা পাত প্যান্টুলে তৈরি করা, সরি প্যান্টুলটা নিতে যাই নিয়ে নিছে ইয়ে টুল, কি বলে না, দ্বিতীয়টা নিছিল অ্যাড অ্যাঙ্গোপেন, অ্যাড অ্যাঙ্গোপেনে খালি খালি ক্লিক করতে আসবে না, ঠিক আছে। কোথায় অপশন 3D, এখানে আপনি নিতে পারেন, এটা এই যে চলে আসছে। স্ট্রোক মোটা করলে এটা আরো মোটা দেখাবে, দেখতেছেন কিনা আপনারা। এই এগুলো ঘাটাঘাটি করেন, আর অপশন আছে, এই যে রোটেট করা যায়, কোন দিকে রোটেট করবেন সেটা বলেন, এদিকে হবে না স্যার এদিকে হবে, তারপরে এই যে টুইস্ট, টুইস্ট কখনোই হবে না, এগুলো ঘাটাঘাটি করবেন। শুরুতে বলে নিয়েছে কি, খুব ইম্পর্টেন্ট না, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, আশা করি ক্লিয়ার হবে। দেন এখানে 3Dর আরও অপশন আছে, যেমন আপনি একটা ওভাল নিলেন, সেটা ফিল হিসেবে থাকলো, কি কাজ সেটা হচ্ছে 3D রিভলভ একটা অপশন আছে। তো এগুলো আসলে দিলে আপনারা তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে, হ্যাঁ আপেল মন দেখতে। তো এই ধরনের আপেল আপনি কই সেল করবেন, কোনো কাজে লাগে না, ঠিক আছে। একটা অপশন আছে, ঘাটাঘাটি করে দেখলেন। নেক্সট ক্লাসে নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমরা করেন, ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে আরো। তাহলে আজকে এই পর্যন্তই, সেটি আর কথা বলতেছি না। কোনো কোশ্চেন থাকলে আগামী ক্লাসে শেষ 2 প্রজেক্টের ফুল রিভিউ হবে না, অনলি 2 প্রজেক্টের উপরে যদি কোনো রিভিউর প্রয়োজন হবে, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসের মূল যে আমাদের প্রজেক্ট শুরু হবে, ইলাস্ট্রেটরের যে প্রথম প্রজেক্ট লোগো। তো দয়া করে এই কয়েকটা ক্লাস, যে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশুর, 3টা টপিক পুরো ইলাস্ট্রেটর না, গ্রাফিক ডিজাইন কোর্সের বেস আইটেম বলতে পারেন। এই 3টা আইটেম যদি কারো জানা থাকে, সে আমাদের এখানে যদি নাও কন্টিনিউ পরবর্তীতে করে, কিন্তু সে যদি কোথাও অন্য কোনো বিষয়ের উপরে কাজ করে, যদি তাকে দেওয়া হয় যে এটা তুমি করো, কখনো করে না, আমার বিশ্বাস সে পারবে। কারণ এই 3টা টপিকের মধ্যে আমরা এমন এমন কিছু ডিপলি কাজ শিখবো, যে কোনো টপিকের আপনি ব্যানার বানাতে দিচ্ছে আপনি পারবেন। আপনি কখনো ফোল্ডার, ওই যে ডক্টর, যেমন আমাদের কোর্স টপিকের মধ্যে আপনার ডক্টরের যে এটাকে কি বলে, প্রেসক্রিপশন রাখে, যে যে পাঞ্চ করে, কি ওনারা কি বলে, ফাইল 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 এক্স্যাক্টলি ফাইল। তো ওরকম একটা ফাইল যখন দেয়, এটা আসলে আমাদের এখানকার ভাষায়, কাজের ভাষায় ফাইল ডিজাইন বলে না, এটা হচ্ছে ফোল্ডার ডিজাইন, ঠিক আছে। এই জন্য আমি এখন জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি এটা নাম কি। তো ফোল্ডার ডিজাইন আমাদের কোর্সে হয় না, মানে আমাদের টপিকে আমি মিসি না। কেন আমি যদি বলি যে এখন আমরা শিখবো আমাদের প্রজেক্টে কিভাবে রেক্টাঙ্গুলার ড্র করতে হয়, এই আপনি কি সিরিয়াস ভাবে নেবেন? কিভাবে রেক্টাঙ্গুলার ড্র করতে হয়, করতেছি করতেছি, মূলত ওরকম একটা নর্মাল টপিক যেটা আসলে শিখতে হয় না, আপনারা এমনি পারবেন। বলতেছিলাম যে আননোন টপিক যেটা শেখা হয় না, করা হয় না, কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটর বারবার বলতেছি, লোগো, বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার, এই 3 আইটেম যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসেন বা শিখতে পারেন, ফোল্ডার বলেন, স্টিকার বলেন, লোগো বলেন, এটা বলেন, ওটা বলেন, স্ক্রিন প্রিন্ট বলেন, বিয়ের সাথে কার্ড বলেন, সব বানাতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।